ভালোবাসার বাংলাদেশ। শুনছেন ঢাকা FM 90.4 এক নেশন এক স্টেশন। সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা FM 90.4 এর বৃহস্পতিবারের বিশেষ আয়োজন ভালোবাসার বাংলাদেশ এই অনুষ্ঠানে, এবং আমাদের সবার প্রিয় গুরু তেসামের সঙ্গে সপ্তাহের এই বিশেষ দিনটি 2 ঘন্টা আমরা চমৎকার সময় কাটায় আপনাদেরকে সঙ্গে নিয়ে দেশ এবং দেশের বাইরে ভালোবাসার বাংলাদেশ ঢাকা FM 90.4 এর যে সকল শ্রোতা বন্ধুরা রয়েছেন। আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সবার প্রিয় গুরু তেসাম, এবং আমি গত ঘন্টায় বলেছিলাম যে আজকের এই এপিসোডটা কিন্তু একেবারে অন্যরকম। আজকের অতিথিবৃন্দ তারাও মোটামুটি অন্যরকম, বিকজ অনেকদিন পর আমরা বোধহয় একটা চমৎকার গল্প শুনতে যাচ্ছি, এবং আপনাদের এত আগ্রহের কারণেই আসলে আমি বলতে চাইনি, তবু বলতে হচ্ছে, কারণ আপনারা অনেক প্রশ্ন করছিলেন কে আসবেন। আমরা স্বাগত জানাই আমাদের সবার প্রিয় গুরু তেসামকে। চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো স্বাধীন দেশটারি বুকে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে আহাজারি করি, চলো প্রিয়তমার চোখে রাখি চোখ, কানে কানে বলি জান আমি তোমাকে অনেক ভালোবাসি, প্রাণের চাইতে প্রিয় মা তুমি, প্রিয় এই মাতৃভূমি, চলো মাকে ভালোবেসে আরেক দফায় মরি। আচ্ছা, কে ডাকে এভাবে? ভালোবাসার ফেরিওয়ালা। চলো এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধনহারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসা, আমাদের বাংলাদেশ। ভালোবাসা যে কত অন্যরকম, কত অসাধারণ ভালোবাসা, যে আসলে এর 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 কোনো রকমের ব্যাখ্যা চলে না। দেখুন, দারুণ এক দম্পতিকে আমরা দূর থেকে দেখছি। আমি চাচ্ছি যে আমার স্টুডিওর ক্যামেরা একটু কুইট করা হোক, দেখানো হোক এমন দুইজন মানুষকে যারা যখন এই ভালোবাসার বাংলাদেশের স্টুডিওর সামনে 15 তলার উপরে তারা যখন দাঁড়িয়ে থাকছেন, তারা যখন পরস্পরের সাথে কথা বলছেন, যখন পরস্পরকে অসম্ভব ভালোবাসা এবং মহব্বত নিয়ে দেখছেন, তখন কত অদ্ভুত সুন্দর, কত অনন্য সাধারণ দেখায়, সেটি খুব পরিষ্কারভাবেই প্রতিভাত। এই দুইজন মানুষ, যে দুইজন মানুষের পারস্পরিক সম্পর্ক এবং এই যে দুইজন মানুষ দীর্ঘ 15 তলার উপর থেকে ঢাকা FM 90.4 স্টুডিওর পাশে দাঁড়ানো অবস্থায়, আমরা যদি ফ্রেমিংটা একটু ঠিক করে নিই, জুয়েল আমার সাথে তো আছেই, জাস্ট ফ্রেমিংটা একটু ঠিক করে নিই, এবং এই দৃশ্যটা সত্যি অপার্থিব, একদম পারফেক্ট। এখন দেখতে পাচ্ছি এই দৃশ্যটা সত্যি অপার্থিব। এরকম ভালোবাসার দারুণ মহব্বতের কিছু তৈরি করার জন্য আসলে এক্সট্রাঅর্ডিনারি কিছু হওয়ার প্রয়োজন পড়ে না। খুব সাধারণ মানুষের মধ্যেই যে অসাধারণের বাস। আমরা আপনাদেরকে প্রমোশনাল প্রোগ্রামের থ্রুতে আমরা জানিয়েছিলাম যে আমরা প্রায়শই জানি যে প্রায়শই আমরা দেখবার চেষ্টা করি, হ্যাঁ, সেই মানুষগুলোকে স্টুডিওতে আমরা নিয়ে আসছি। আস্তে ধীরে আমাদের স্টুডিওর মধ্যে অলরেডি প্রবেশ করেছেন, প্লিজ চলে আসুন স্টুডিওতে। এবং আমরা স্টুডিওতে যখন কথা বলছিলাম, তখন আপনাদের কাছে অলরেডি আমরা প্রমোশনাল অ্যাক্টিভিটি যখন দেখাচ্ছিলাম, তখন আপনারা দেখেছেন যে এই দুজন মানুষের ছবি, যেখানে আমরা বলছিলাম যে আপনি আপনার ভালোবাসার মানুষটিকে কতটুকু ভালোবাসেন, ভালোবাসার বিষয়টিকে আপনারা কতটুকু ভালোবাসেন, ভালোবাসার এই বিষয়টা আপনাদের কাছে কতটুকু মূল্যবান, কতটুকু মহিয়ান, এবং সত্যি ভালোবাসার মানুষের জন্য কতটুকু স্যাক্রিফাইস করতে পারেন আপনারা বলুন তো। আপনারা যদি চান নিজের ভালোবাসার মানুষের জন্য কি পরিমাণ স্যাক্রিফাইস করতে পারেন, কি পরিমাণ ভালোবাসার মানুষের জন্য আপনারা যে কোনো প্রয়োজনে নিজেকে উজাড় করতে পারেন, সেটা যদি কাছে থেকে দেখতে চান বা জানতে চান বা হিসেবটা যদি মিলিয়ে নিতে চান, আমি অনুরোধ করছি যে প্লিজ আমাদের সাথে থাকুন, ঢাকা FM 90.4 ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে থাকুন, আমাদের পুরো আয়োজন জুড়ে থাকুন। আমার মনে হয় আপনারা বুঝতে পারবেন যে আপনারা আপনাদের ভালোবাসার মানুষের জন্য কি পরিমাণ স্যাক্রিফাইস করতে পারেন, কতটুকুই বা আপনারা আপনাদের ভালোবাসার মানুষকে ভালোবাসতে পারেন, তার একটা সার্থক ডেমনস্ট্রেশন এবং নিজেকে মিলিয়ে নিতে পারবেন। ভালোবাসার বাংলাদেশ ঢাকা FM 90.4 এর পক্ষ থেকে আপনাদের দুইজনকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি, এবং সেই সাথে যারা আমাদের সাথে এখন এই মুহূর্তে আছেন, আপনাদের সবাইকে অনুরোধ করিনি, আমি কিন্তু আমার জাস্ট মাস্কটা কিন্তু এই মুহূর্তে খুলেছি, ওনারাও খুলেছেন এই মুহূর্তে। আমরা কিন্তু চেষ্টা করছি
এই প্যান্ডেমিকের সময়, এই করোনাকালীন সময়ে অনেক বেশি সতর্ক থাকতে, যাতে করে যে পরিস্থিতির ভেতর দিয়ে পুরো বিশ্ব বাংলাদেশ যাচ্ছে, আমরা যেন সতর্ক অবস্থায় সবাই মিলে এই করোনাকালীন সময়টাকে মোকাবেলা করতে পারি। সো আমরা সময় নিচ্ছি না, চলে যাবো আজকের ডেডিকেটেড প্রোগ্রামে। অসম্ভব ভালো লাগা, দারুণ ভালোবাসার সাথে, দারুণ শ্রদ্ধার সাথে স্বাগত জানাচ্ছি কাজল ভাই আপনাকে, আমি ভাবি আপনাকে অনেক 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 ভালো লাগার সাথে স্বাগত জানাচ্ছি। আমরা মাইক্রোফোনটা সামনে একটু চাইলে একটু এগিয়ে আসতে পারি, যাতে করে কথা একদম পরিষ্কারভাবে শোনা যায়। টেকনিক্যাল টিমের সবাই আছে এই সাপোর্ট করার জন্য। কাজল ভাই, আমি আগে প্রথমেই স্বল্প পরিসর আপনার সম্বন্ধে একটু জানতে চাই, কি করছেন এবং আপনার ব্যক্তিগত পরিচয়টা যদি একটু দেন। আমার ভালো নাম মোহাম্মদ মোশাররফ হোসেন, ডাকনাম কাজল, গ্রামের বাড়ি দিনাজপুর, চিড়িরবন্দর থানা। আমি বর্তমানে ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে জব করছি কমার্শিয়াল ম্যানেজার হিসেবে। ওকে, আমরা শুনতে চাই আপনাদের জীবনের কথা, এবং বিশ্বাস করুন আমি এখান থেকে যখন প্রোগ্রাম শুরু করেছি, আপনাদের দুইজনকে দেখাচ্ছিল ঠিক 15 তলার উপরে আমাদের স্টুডিওর পাশে আপনারা দাঁড়ানো অবস্থায় ছিলেন। বাইরে তো দারুণ বাতাস, এক্সট্রিমলি রোমান্টিক ওয়েদার, এবং দুজনের দিকে তাকিয়ে থেকে যখন গল্প করছিলেন, এখান থেকে এই গ্লাস দিয়ে ঘেরা এই জায়গা থেকে যখন দেখছিলাম, আমার কাছে মনে হচ্ছিল কি পরিমাণ নির্ভরতা আর কি চমৎকার বন্ধন, এবং কি অতি পার্থিব দৃশ্য। এটাই তো আমাদের বহু বছরের পারিবারিক ইনস্টিটিউশন, বা এটাই তো আমাদের কাছে কাম্য। এবং বাংলাদেশের জন্য পারিবারিক বন্ধন এর চাইতে বড় বা এর চাইতে ব্লেসিং, এর চাইতে পবিত্র কিছু তো আর হতে পারে না। সত্যি খুব ভালো লাগতেছিল। জি কাজল ভাই, শুনি ভাবির সাথে আপনার পরিচয় কিভাবে, তারপর সম্পর্কটা এখন কিভাবে এগিয়ে যাচ্ছে, কেমন আছেন, একটু আপনার মতো করে আমি শুনতে চাই আপনার কাছে। জি। আমার মিসেস তাজবিন নাহার সুমা, 2000 আমার নিজের রিলেটিভ, আমার মামাতো বোন হয়। 2003 সালে তার সাথে আমার দুর্বলতা বুঝতে পারি। দীর্ঘ 2-3 বছর তার সঙ্গে সম্পর্কের বাড়ানোর পরে 2006 সালে তার সঙ্গে আমার বিয়ে হয়। তো যেদিন আমার বিয়ের আলোচনা, তাদের সঙ্গে পারিবারিক বিয়ে যদিও হয়েছে, যদিও আলোচনা যেদিন হয় সেদিনই তার অ্যাপয়েন্টমেন্ট একটা পাই। সে প্রাইমারি স্কুলে চাকরি করে বর্তমানে সহকারী শিক্ষক হিসেবে। তো 2006 সালের 11 সেপ্টেম্বর আমাদের বিয়ে হয়। বিয়ের পরে খুব ভালোই দিন যাচ্ছিল, আর 10 জন সাংসারিক লাইফে যেভাবে সবার জীবন কাটে, আমাদেরও সেভাবেই চলতেছিল। 2007 সালে তাকে ভালোবাসার মানে ওই যে উপলক্ষ বা ভালোবাসার যে তাগিদ, সেটা আপনি প্রথম অনুভব করেন, রাইট? জি জি জি, যে আমি এই মানুষটিকে হয়তো ভালোবেসে ফেলেছি নিজের মনের অজান্তে। ভালোবেসে ফেলছি। তো 2007 সালে তাকে আমি পিটিএতে নিয়ে আসি, ঢাকাতে নিয়ে আসি। এখানে দীর্ঘ এক বছর সে আমার সাথে ছিল। একটু যদি আপনার কষ্ট না হয়, একটু সামনে গিয়ে মাইক্রোফোনের কাছে যদি একটু ঝুঁকে গিয়ে কথা বলা যায়, যতখানি মাইক্রোফোনের কাছে আসা যায়। জি। তো 2007 সালে 1 বছর সে আমার সঙ্গে ছিল, পিটিএতে ছিল, এখানে আমি ঢাকাতেই ছিলাম। তো 2008 সালে সে আবার চলে যায়, বাড়িতে চলে যায়। এই আমাদের আসা যাওয়ার মধ্যেই ছিলাম, ঢাকা দিনাজপুর আসা যাওয়ার মধ্যে ছিলাম। তো ভালোই চলতেছিল। এর মধ্যে 2009 সালে আবার তাকে আমি বিয়ে করতে ঢাকায় নিয়ে আসি। সেখানে 2012 এখানে আমাদের প্রায় 2 বছর সে ঢাকাতেই ছিল। তো খুব ভালো দিন যাচ্ছিল, অনেক সুখী শান্তিতে ছিলাম দুজনেই। খুব সময় ব্যয় করতাম একে অপরে, অনেক ঘোরাঘুরি করতাম দুজনেই। খুব ভালো লাগতো, নিজেকে এনজয় ফিল করতাম। সেও আসতো, আমিও যেতাম, খুব ভালো দিন কাটতো। 2011 সালে সে হঠাৎ করে কিছুটা অসুস্থ বোধ করে। অসুস্থ বোধ করার পরে আমি তাকে ডাক্তার দেখাই। ডাক্তার দেখে ওখানে ডাক্তার, এটা বিয়ের কত বছরের মাথায়? এটা 5 বছরের মাথায়। ওকে, জি 5 বছরের মাথায় তাকে হঠাৎ করেই ভাবি অসুস্থ বোধ করেন, তাই তো? অসুস্থ বোধ করে। অসুস্থ বোধ বলতে তার একটু বমি এবং ভমিটিং, তারপরে একটু ডিসেন্ট্রি, এরকম এই ধরনের কিছু ছিল। তো ডাক্তার দেখায়, ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলে যে ওর প্রেশার বেশি। তো এই বয়সে, এই অল্প বয়সে এত প্রেশার, এটা তো আনএক্সপেক্টেড ডাক্তারের কাছে। ডাক্তার বললো যে এত অল্প বয়সে এত প্রেশার হবে কেন, তুমি একটু ভালো ডাক্তারকে দেখাও। তো ওই ডাক্তার কিছু ওষুধ দিল, মোটামুটি সে সুস্থ। তো এইভাবেই আমাদের জীবন চলছিল, খুব সুখে শান্তিতে ছিলাম। 2014 সাল পর্যন্ত
ভালোই ছিলাম। 2014 সালে ফেব্রুয়ারি মাসের 8 তারিখে আমাদের একটা ফ্রেন্ড সার্কেল, আমরা যারা এসএসসি ব্যাচ ছিল সেই ফ্রেন্ড সার্কেলরা মিলে আমরা একটা পিকনিক ছিল 2008 সালে। সেই পিকনিকে আমার মিসেস সহ পরিবার সব ফ্রেন্ডরাই পিকনিকের তাদের পরিবাররা এখানটায় উপস্থিত ছিল। তো 2014 সালে পিকনিকের পরের দিন তার হঠাৎ করে দেখা গেল তার গা হাত পাগুলো একটু ফুলে গেছে। তো ফুলে যাওয়ার পরে আমি ডাক্তার দেখালাম। ডাক্তার বেশ কিছু টেস্ট দিল, টেস্ট দিয়ে ডাক্তার টেস্ট করে পরে বলল যে তার তো অবস্থা মোটামুটি বেশি একটা ভালো দেখছি না। ডাক্তার তাকে খুব বকাঝকা করলো যে তোমার এত প্রেশার, তুমি ওষুধ খাওনি কেন, প্রেশারের ওষুধ খাওনি কেন? তার বয়স অল্প কম, তখন 26 কি 27 বছর, ওষুধ খাওনি কেন? আমি তখনও বুঝি নাই। কাজল ভাই যেমনটা বলছিলেন যে প্রেশার ধরা পড়েছিল তখনই কিন্তু 11 সালে তাকে প্রেসক্রিপশনে ডক্টর এইসব মেডিসিন এবং প্রেশার কমানোর এইসব ওষুধগুলো দিয়েছিলেন, কিন্তু উনি ওইভাবে কন্টিনিউ করে এবং 2-3 মাস করার পরে ওগুলো সব ঠিক হয়ে গেছে, আর কন্টিনিউ করিনি। ওকে। তো 2014 সালে যখন আমার এই পিকনিকের পরে যখন দেখলাম তার হাত পা ফুলে গেছে, ডাক্তারকে দেখালাম। এটা কতদিন পরে ডাক্তার দেখানোর? লাস্ট ডাক্তার যে দেখালেন তার কতদিন পর? 3 বছর পরে। 3 বছর পর। জি 3 বছর পরে। তো ডাক্তার আমাকে ওর সামনেই বললো যে তোমার কিডনিতে একটু প্রবলেম দেখছি, আমি কিডনিতে প্রবলেম দেখছি। আমি তখনও ভাবিনি যে কিডনি তার প্রবলেমটা যে একটা বড় দিকে যাচ্ছে, আমি তখনও বুঝিনি। হয়তো 2-3 মাস পরে এটা ঠিক হয়ে যাবে, এই ধরনের একটা চিন্তা ছিল আমার। আমি এই বিষয় নিয়ে ততটা তো জানি না, কিডনি রোগ যে একটা মরণঘাতী রোগ, এটা যে অনেক কষ্টদায়ক রোগ এবং অনেক ব্যয়বহুল রোগ, তখন আমি আজ করতে পারিনি। তো 2-3 মাস ডাক্তারের কাছে ফলো আপের পরে তখন বুঝতে পারি যে আসলে একদিন ডাক্তার আমাদেরকে বলল যে সমস্যা নাই, ভবিষ্যতে না হয় তোমার একটা কিডনি লাগাই দেবো তার সঙ্গে। তখন আমি বুঝতে পারলাম যে সামথিং, মানে কোনো একটা প্রবলেম তার শরীরের মধ্যে যাচ্ছে। আমি খুবই ভয় পেয়ে গেলাম। তাকে মোটেও আমি এটা জানানোতে প্রস্তুত ছিলাম না, সেও যেহেতু ভয় পেয়ে যাবে। তো আমি 3 মাস পরেই আমি দেশে গেলাম। আমার বিষয়টা যেহেতু তার একটা বড় অসুখ বহন করতেছে শরীরে, আমি আমার শ্বশুরকে বললাম। শ্বশুর কিন্তু সম্পর্কে আমার মামা হয়, নিজের মামা। আপনি শুরুতেই বলেছিলেন। জি জি, আমার মা হলো বড় আর আমার শ্বশুর হলো ছোট, যদিও ওনারা চাচাতো ভাই বোন ছিল, একে অপরের চাচাতো ভাই বোন। তো শ্বশুরকে ডেকে বললাম যে বাবাজি, আমার মিসেসের নাম তো তাজমিন সোমা, তো ওর তো কিডনিতে অনেক একটা প্রবলেম, তো এটা ধীরে ধীরে এটা খারাপের দিকে যাচ্ছে। তো বাবা শুনে খুব কষ্ট পেল। আমি তাকে খুঁজে বললাম যে বাবা, হয়তোবা আলটিমেটলি এমন হতে পারে যে অদূর ভবিষ্যতে তার হয়তোবা কিডনি চেঞ্জ হতে পারে। তো ওনাকে যখন বলছিলাম সেটা আমি একটা মসজিদের বারান্দায় বলছিলাম। তো উনি শুধু শুনছি, কোনো কথা বলেননি। তো বাবা কি করতে হবে? তো ট্রিটমেন্ট চলতেছে। বল হ্যাঁ তুমি চলাও। আমি তাকে অফার করলাম যে আপনি ঢাকায় আসেন, ঢাকায় এসে ডাক্তারের সাথে কথা বলেন, বিষয়টা আপনার একটু জানা দরকার আছে। জি। তো উনি পরের মাসেই আসলো, ডাক্তারের সাথে আমি নিয়ে গেলাম, ডাক্তারকে দেখালাম। আমার মিসেস তখনও অতটা তাকে বুঝতে দেয়নি যে তার সে একটা বড় রোগ বহন করছে। তো আমার শ্বশুর সহ ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার দেখে আমার শ্বশুরকে বলল, চিন্তা করেন না, আপনার তো বয়স অনেক হয়ে গেছে, আপনারই একটা কিডনি লাগিয়ে দেবো তাকে, অদূর ভবিষ্যতে যদি লাগে। তো শ্বশুর বাবাজি খুব উনি কষ্ট পেল জিনিসটা, বুঝতে পারলাম, বুঝতে পারতেছেন যে সমস্যাটা কত বড়, কত বড় অল্প বয়সে ওনার মেয়ে, এবং উনি আমার শ্বশুর এই মেয়েকেই সবচেয়ে বেশি ভালোবাসতো। আর 10টা মেয়ে ছিল ওনার, মোট 4 মেয়েদের মধ্যে ও হলো দ্বিতীয়। ওকে খুবই ভালোবাসতো। এবং আমার শ্বশুর উনি একটা ফ্যামিলি প্ল্যানিংয়ে চাকরি করতো। সেই ছোট থেকেই দেখতাম যে আমার শ্বশুর সবসময় যে কোনো অনুষ্ঠানে, প্রোগ্রামে, অফিসের প্রোগ্রামে বা যে কোনো জায়গায় ওনার এই মেয়েকে সবসময় নিয়ে যেত, বন্ধুদের মাঝে পরিচয় করে দিত আমার মেয়েটা। আমার মিসেস আবার একটু ট্যালেন্টও বটে, মানে পড়ালেখাও ভালো ছিল, ক্লাস 5 স্কলারও ছিল তার। সে সূত্রেই হোক, অন্য কোনো কারণেই হোক,
ওনাকে আমার মানে বউকে সবসময় উনি সবখানে নিয়ে যেত। জি। তো যা হোক, এইভাবে যখন আমার শ্বশুর এটা জানতে পারলো, তো আমি তো ট্রিটমেন্ট শুরু করলাম, দীর্ঘদিন ট্রিটমেন্ট করলাম। যতই দিন যাচ্ছে ততই তার কিডনির পজিশন খারাপের দিকে যাচ্ছে, এটা আমি বুঝতে পারলাম। তো এভাবে দীর্ঘ 4 বছর। যারা এখন এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করেছেন, আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, আপনারা আছেন ভালোবাসার বাংলাদেশ ঢাকা FM 90.4 এর আজকের আয়োজনে। আমাদের সাথে আছেন কাজল ভাই এবং কাজল ভাইয়ের প্রিয়তমা স্ত্রী। এবং তিনি গল্পের শুরুতেই বলছিলেন যে আমরা অনেক দারুণ ছিলাম, অনেক ভালো ছিলাম, অনেক ভালোবেসে এই মানুষটিকে হাত আমি ধরেছি, এই মানুষটিকে বিয়ে করেছি। বিয়ে করার প্রথম 6-7 বছর অদ্ভুত সুন্দর সময় তারা কাটিয়েছেন, কিন্তু হঠাৎ করেই অবজার্ভ করেন যে প্রিয়তমা স্ত্রীর হাত, পা বা মুখ এগুলো ফুলে যাচ্ছে। আমরা জানি যে যদিও ক্যান্সার অনেক চর্চিত বিষয়, কিন্তু ক্যান্সারের সাথে কিডনি ডিজিজ কিন্তু কোনো অংশেই কম না। অর্থাৎ কিডনির এই ধরনের বড় রকমের কোনো সমস্যা হলে আমরা ধরেই নিই সেই মানুষটি হয়তো জীবন মৃত্যুর একদম সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। তো এমনই যখন জানতে তিনি পারেন, তার পরের যে মুহূর্তগুলো সেগুলো আমাদের সাথে এখন উনি শেয়ার করছেন ঢাকা FM 90.4। আপনারা ফেসবুক লাইভ এবং সেই সাথে আমাদের ফ্রিকোয়েন্সি থ্রু দিয়ে শুনতে পাচ্ছেন এবং দেখতেও পাচ্ছেন। আপনারা শেয়ার করুন আমাদের পোস্ট, যারা সবচেয়ে বেশি শেয়ার করছেন তাদেরকে আমরা নিয়ে আগামী অনুষ্ঠানে ভিডিও স্ট্রিমিং এর থ্রু দিয়ে। কাজল ভাই বলছিলেন যে আস্তে আস্তে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। ওকে, তখন পর্যন্ত তো ভাবি তো কিছুই জানে না যে তার শরীরের অবস্থান কোন পর্যায়ে আছে। সে 4-5 মাস পরে শ্বশুর আসার পরে, শ্বশুর ডাক্তারের সঙ্গে দেখা করার পরে উনি জানতে পারছে আমার মিসেস যে না, আমি একটা বড় রকমের রোগ বহন করছি। মানে কিডনির অবস্থা যে আসলেই ভালো না সেটা তখন তিনি অবগত হয়েছেন। তারপরে তো ডাক্তারের কাছ থেকে বাসায় ফিরছি একদিন, ডাক্তারকে আমরা প্রতি 2 মাস পর পর ডাক্তারের কাছে ফলো আপ করতাম। তো একদিন যাচ্ছিলাম রাস্তা, রিক্সায় দুজনে যাচ্ছি মগবাজার, আমরা ডাক্তার দেখাতাম মগবাজার কিডনি হাসপাতালে, বারাকা কিডনি হাসপাতালে ডক্টর এতেশামুল হক স্যারকে দেখাতেন। তো রাস্তায় যেতে যেতে সে কেঁদে ফেললো যে আমি আর বাঁচবো না, আমার কিডনি দুটো নষ্ট। তা আমি জানি না ওই সময় আমার কি মনে হলো, আমি বলছি যে চিন্তা করো না, আমি যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ তোমার কোনো সমস্যা নেই, আমি তোমাকে কিডনি দেবো। আমি তাকে রিক্সার মধ্যে আশ্বস্ত করলাম। তো এইভাবেই যাচ্ছে, তার ট্রিটমেন্ট চলছে, সবকিছু একটা পর্যায়ে যাচ্ছে। ভাবির কাছ থেকে একটু শুনি। ভাবি, ওই সময়গুলো আপনার জন্য কেমন ছিল যখন জানতে পারলেন? ওই যে রিক্সার কথা বলছিল। আসসালামু আলাইকুম। আসলে ওই সময়কার কথা তো মানে কল্পনাও করা যাবে না কতটা কষ্টের ছিল। আমি যখন ডাক্তার দেখাই, আমি তো শিক্ষিত মানুষ, একটু হলেও বুঝতে পারছি যে সামথিং রং আমার জীবনে আসতেছে। তো আমি ডাক্তার দেখার জন্য আসতেছিলাম, তখন বলতেছি যে আমি কিছু বলতেছিলাম না, শুধু কাঁদতেছিলাম। তখন আমার পাশে ছিল, একসাথে যাচ্ছি, বলতেছে কাঁদবা না, তুমি কাঁদবা না, আমি তো আসি, দেখি আল্লাহ কি করে, আমি যতদিন আসি তোমার টেনশন নাই, তুমি চিন্তা করো না। আমি তখন বললাম তুমি কি করবা, আমরা তো আর খুব বেশি টাকা পয়সা আমাদের নাই যে আমরা কিছু একটা করতে পারবো। বলতেছে না ঠিক আছে, তুমি একদম কান্না করবা না, দেখিও কিচ্ছু হবে না, তুমি একদম কান্না করবা না, প্রয়োজনে আমি তোমার কিডনি দেবো তোমাকে। কারণ আমি বলতেছিলাম দেখো এগুলো মিথ্যা সান্ত্বনা দিও না আমাকে, কিডনি তুমি দিবা, তোমার কিডনি কি আমার কাছে লাগবে না, সবকিছু তো আর হবে না। তো বলছে দেখছো না রাস্তার মধ্যে এই যে পোস্টার লাগানো যে কিডনি চাই, আমি তাদেরকে দিব, যাদের আমার কিডনি লাগবে তাদেরকে আমি দেবো, তাদের থেকে যা লাগবে সেটা তোমাকে, যদি লাগে তোমার গ্রুপের সাথে ম্যাচিং হয় তাদের কাছ থেকে নিয়ে নেবো, এইটা কন্ডিশনই হবে, তুমি একদম টেনশন নিবা না। তো যাই হোক এভাবে চলতেছিল। 2 মাস পর আসি, স্কুলে ছুটি নিয়ে আসি, কিন্তু আমি সবসময় আল্লাহর উপর ভরসা রাখতাম, জানলা তুমি যদি আমাকে বাঁচায় রাখো তাহলে পথ দেখাই দাও, আর যদি নিয়ে যাওয়ার হয় তো ইমানের সহিত নিও, আর আমার স্বামীকে, আমার বাবা মাকে এত বেশি কষ্ট দিও না, এই কথাটা বলতাম। স্কুলে যাইতাম, আমার মানে খুব দুর্বিষহ দিন গেছে। স্কুলে যাইতাম, স্কুলের এক কোনায় বসে থাকতাম চুপচাপ। আমার কলিগরা জিজ্ঞেস করতো যে আপনি কষ্ট পাচ্ছেন কেন, আল্লাহ নিশ্চয়ই সমস্যার সমাধান করে দিবে। আমার হাজবেন্ড সে প্রত্যেকটা দিন সকালবেলা ফোন করতো, তুমি কি করতেছো, খাইছো কি, আমার যে চার্ট ছিল সে চার্টটা মেনটেন করতো, সারাক্ষণ আমার আম্মার সাথে কথা বলতো, মা ওকে কি খাওয়াচ্ছেন, কি করতেছেন, এরকম করতো। এমনও গেছে যে আমাকে ফল খাইতে হইতো, নাশপাতি ফল, মালটা খাইতে হইতো,
কিন্তু নাশপাতিটা আমাদের ওদিকে পাওয়া যেত না। ও এখান থেকে পাঠায় দিত। আমাদের বাসায় তখন ফ্রি, মানে আমাদের ইলেকট্রিসিটি ছিল না, আমার শ্বশুর বাড়িতে ছিল, আমাদের গ্রামেকেই গ্রাম, সেখানে রাখা হইতো, অর্ধেক করে কেটে রাখা হইতো, ওখান থেকে নিয়ে আসা হইতো, আসে আমি খাইতাম। তো বলতে এভাবে চলতেছিল। এর মধ্যে আমার বাবা বলতেছে যে ঠিক আছে মা, তোমরা এক কাজ করো, তুমি একটু, এর মধ্যেও আমার হাজব্যান্ডের এক ফ্রেন্ড আছেন, ওই ভাইয়া বলতেছে তাহলে তোমরা একটু ইন্ডিয়া থেকে ঘুরে আসো। তারপর আমরা 2016-তে গেলাম, দিল্লিতে গেলাম, বিএল কাপুর হসপিটালে গেলাম। হসপিটালে ওখানে ডাক্তার সুনীল প্রকাশ স্যারকে দেখাইলাম। পরে সব রিপোর্ট দেখলো, দেখার পর বলতেছে যে ঠিক আছে, তোমরা 2টা ভ্যাকসিন নাও, তুমি ভ্যাকসিন নাও, আর এটার তোমার বাংলাদেশ ডাক্তার যা ট্রিটমেন্ট দিছে ঠিক আছে, তোমার বাংলাদেশ ডাক্তার আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওই ডাক্তারকে ফলো আপ করো, আর তুমি প্রিপারেশন নাও, পরবর্তীতে তোমার ট্রান্সপ্লান্ট করতে হবে। এই অবস্থায় চলতেছিল। তো ওখান থেকে ফেরত আসলাম, আমরা 10 দিন ছিলাম দিল্লিতে, ফেরত আসলাম। আসার পরে এর মধ্যে আমাকে প্রত্যেক মাসে একটা ইনজেকশন নিতে হতো। সেই ইনজেকশনটার দাম হচ্ছে 10,000 টাকা, সুইজারল্যান্ডের ইনজেকশন। হিমোগ্লোবিন কমে যাওয়ার কারণে এটা দেয়া হতো। জি, এই অবস্থা চলতেছিল। কিন্তু মানসিক কষ্ট দুজনেই পাচ্ছিলাম, আমার ফ্যামিলি পাচ্ছিল, সবাই পাচ্ছিল, কিন্তু কেউ কাউকে প্রকাশ করে না। সবাই সবার মতো চলতেছে, সবাই সবার মতন করতেছে, কি করবে কি না করবে কি হবে, এভাবে চলতেছে। আর আমার বাবা, উনি ফ্যামিলি প্ল্যানিং ডিস্ট্রিক্ট অফিসার ছিলেন, কিন্তু আসলে এই বিষয়ে এত বেশি জানতো না। আর আমাদের কাছে খুব নতুন একটা রোগ, কিছু জানতো না। আব্বা শুধু হতাশ হয়ে তাকাই থাকতো যে কি হবে। আর আমার হাজব্যান্ড, সে এত ভালো মানুষ, সে অফিসে যাইতো আর রিসার্চ করতো, সে নেট থেকে ঘাটতো কি করা যাবে, কোথা থেকে কি হবে। ভাবি কথাগুলো শুনবো আমি এই ফাঁকে, যেহেতু একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, আমরা ব্যাকগ্রাউন্ড একটা সাউন্ড পাচ্ছি, এটা একটু আমরা সলিউশন করে নিই। এই ফাঁকে আপনাদের কিছু তথ্য দিয়ে রাখি যে আপনারা আছেন আমাদের সাথে ঢাকা FM 90.4 ভালোবাসার বাংলাদেশের আজকের আয়োজনে। আমরা পোস্টে দেখছেন যে যেখানে আমরা ডিটেলে লিখেছি যে আপনারা যদি নিজেদেরকে জানতে চান, নিজেদেরকে বুঝতে চান যে ভালোবাসার মানুষ বলে তো আমরা ঠিকই দাবি করছি প্রতিদিন প্রতি মুহূর্তে, কিন্তু ভালোবাসার এই মানুষটার প্রতি আমাদের কি পরিমাণ টান কাজ করে, কেমন ত্যাগ স্বীকার করি মানুষটিকে যখন প্রয়োজন সামনে এসে দাঁড়ায়। তো সেই বিষয়গুলো খুব বেশি মাত্রায় ইম্পর্টেন্ট, এই বিষয়গুলোকে জানা, এই বিষয়গুলোকে বোঝা। এবং আপনাদেরকে আমি এটাও জানিয়ে রাখি যে আজকে এই দম্পতি আমাদের সামনে এসেছেন, কাজল ভাই এবং ভাবি, তারা কিন্তু খুব বেশি আসতে চাচ্ছিলেন তা কিন্তু না। একরকম আমি একটু অনুরোধ করেই বলেছি যে প্লিজ আপনারা আসুন, আপনাদের নিজের জীবনের কথা মানুষ জানুক এবং শুনুক। খুব অল্পতে যারা আমরা ত্যক্ত বিরক্ত হয়ে যাই, খুব অল্পতেই যখন পরস্পরকে আমরা ছেড়ে যাই, খুব অল্পতেই যখন আমরা গিভ আপ করে দিই, তাদের শোনা উচিত, তাদের জানা উচিত যে একটা মানুষের ভেতর দিয়ে যখন বহু বড় কষ্ট চলে যায় তখন কিভাবে একজন আরেকজনের হাত ধরতে হয়। ভাবি, আপনি বলছিলেন যে পরিস্থিতি যখন জানলেন যে এরকম একটা সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছেন, এবং আমি এর আগেও বললাম যে ক্যান্সারের মতো এত বেশি চর্চিত বিষয় না হয়তো কিডনির ব্যাপারটা, কিন্তু কিডনি কিন্তু ক্যান্সারের যে সমস্যা অলমোস্ট একই রকমের সমস্যা। সেক্ষেত্রে একটা সলিউশন হতে পারে, প্রবাবল সলিউশন, সেটা হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্টেশন অর্থাৎ কিডনির প্রতিস্থাপন। সেটি এখন বিষয় যে কিডনি কে দিবে, কিডনির আসলে ম্যাচ হবে কিনা, এবং ফাইনালি আমাদের এই জিনিসটা সাকসেসফুলি প্রতিস্থাপিত হবে কিনা, এরকম একটি সিচুয়েশনে আছেন, তাই তো? তারপরে ভাবি, তারপরে তো এভাবে চলতেছে। তো আমার হাজব্যান্ড বলতেছিল যে ও শুধু আমাকে সাহস দিত, সব সময় সাহস দিত, বলতো যে তুমি টেনশন করবা না, প্রয়োজনে আমার বাসা কিন্তু দিনাজপুরে হলেও আমাকে ইনজেকশনটা নিতে হতো রংপুর থেকে। জি, প্রতি মাসে আমাকে আসতে হতো রংপুরে আসতে হতো। তখন আমাকে সাহস দিত, তুমি চিন্তা করবা না, আমি প্রয়োজনে একটা আল্লাপাক যদি সুযোগ দেয় আমি একটা গাড়ি কিনবো, সেই গাড়ি করে তোমাকে যদি ডায়ালাইসিস নিতে হয় গাড়ি করে রংপুরে নিয়ে আসাবো। খুব সাহস দিত। আমি মনে মনে ভাবতাম এটা কি কখনো সম্ভব, আমাকে শুধু শুধু মিথ্যা কথাগুলো বলে, কেন বলে? কিন্তু সব সময় সে সাহস দিত। আমার বাবাকেও বলতো যে বাবা আপনি চিন্তা করবেন না, আল্লাহ ভরসা, দেখা যাক কি হবে, কিছু একটা তো হবে। এর মধ্যে আমার ছোট বোন, ও আবার ঢাকাতেই থাকে ওর হাজবেন্ড নিয়ে, প্রত্যেকটা দিন সে অফিস থেকে আসতো আর ওদের বাসায় যাইতো, যে বলতো যে কি করা যাবে, কি বুদ্ধি করা যায়, তো বিশাল একটা ব্যয়বহুল ব্যাপার, টাকা পয়সার ব্যাপার এবং ডোনারের ব্যাপার, পরামর্শ করতো। কিন্তু এটার তো কোনো সলিউশন নাই, এটা তো কেউ, মানে সবাই বলতেছে সেটাই তো, কি করা যাবে, দেখি কি করা যায়। না, আমার আব্বা সবসময় একটা ভয় পাইতো যে না, যা ট্রিটমেন্ট হবে আমার দেশেই হবে,
বিদেশে নিয়ে যাব, কেউ নাই, কে থাকবে, মানে উনি একটু ভীতু লোক আর কি। আর ওনার ছেলে নাই, ওই জন্য বেশি ভয় পাইতো। যেমন 4 মেয়ে, বাংলাদেশে কিছু একটা হলে সবাই থাকবে। তো আমার বর বলতেছে, বাবা দেখেন যদি কিছু করতেই হয় তা আমি ভালো জায়গায় কিছু করব, এভাবে বলতো। বাবা ঠিক আছে করবা, ঠিক আছে, কিন্তু এটা তো আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির জন্য তো অনেক কঠিন, দেখা যাক কি হয়। এর মধ্যে আমার ট্রিটমেন্ট চলতেছে, মাঝে মাঝে 2 মাস পর পর আসি, স্যারকে দেখাই, রিপোর্ট দেখেই বুঝতে পারি যে হ্যাঁ ঠিক আছে। 2016-তে দিল্লিতে গেলাম, 17 সালে ও আবার আমাকে না বলে ইয়েতে গেল, কলকাতায় গেল। কলকাতায় রবীন্দ্রনাথ ঠাকুর হাসপাতালে খোঁজ নিতে গেল। তারপরে 3-4 দিন থাকলো, থাকার পর ওখানে খোঁজ খবর নিয়ে টাকা পয়সা কীরকম লাগে সব খোঁজ খবর নিয়ে ফেরত আসলো। আসার পর ঠিক আছে চলতেছি, ক্রিটিনাইন আলহামদুলিল্লাহ ঠিক আছে, চলছি। হঠাৎ করে 2017 সালের পূজার বন্ধ ছিল স্কুল আমার, আমি চলে আসছি ঢাকাতে। তখন ওখানে আবার ওর আরেক ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের ওয়াইফ সহ আমরা 4 জন মিলে বেড়াইতে গেছি নেত্রকোনায়। বেড়াইতে গেছি, বেড়ানোর পর ওখান থেকে আসার পরে টেস্ট করে ডাক্তারকে দেখাচ্ছি, এর মধ্যে আমার ক্রিটিনাইন অনেক বেড়ে গেছে। এখন ডাক্তার বলতেছে যে ক্রিটিনাইন তো তোমার বেড়ে গেছে, এই মুহূর্তে তো তোমাকে ফেস্টুলা করতে হবে। ফেস্টুলা করতে হবে, তখন তো আমাদের মাথা নষ্ট, যে এত তাড়াতাড়ি ফেস্টুলা করতে। আমরা ভাবছিলাম ট্রান্সপ্লান্ট করতে হবে, কিন্তু একটা টাইম নেব। আর এর মধ্যে কিন্তু সে অনেক লোকের সঙ্গে যোগাযোগ করতেছিল, যেগুলো আসলে আমাদের পক্ষে করা সম্ভব ছিল না, কারণ আমার বাবাও গ্রামে থাকে, আমরা ওইগুলো সম্পর্কে খুব একটা জানি না। সে ভিতরে ভিতরে অলরেডি বিষয়টার মধ্যে যতখানি ভেতরে যাওয়া যায়। কাজল ভাই, আপনার উপর দিয়ে কি যাচ্ছিল এই মুহূর্তে, এটা তো আমরা হয়তো আন্দাজও করতে পারবো না, কারণ টাকার ওই পরিমাণ সক্ষমতা নাই যে চাইলে ওভারনাইট আমি একটা বড় কিছু করে ফেলতে পারি। আবার ভালোবাসার এই মানুষটাকে বাঁচিয়ে রাখার জন্য প্রাণান্তকর চেষ্টা, নিঃসন্দেহাতীত ভাবের মধ্যে হয়তো জীবন মৃত্যুর এই দোলাচল পেয়ে বসেছে। তখন ওনার হয়তো এই সুন্দর পৃথিবী, দারুণ ভালোবাসার এই মানুষটাকে ছেড়ে চলে যেতে হবে, এই কষ্টটা হয়তো ওনাকে তখন পেয়ে বসেছে। এর মধ্য থেকে আপনি চেষ্টা করছেন যে কিভাবে আমার ভালোবাসার মানুষটাকে ধরে রাখা যায়। তখন ওই সময়টা, ওই মুহূর্তকালগুলো কেমন ছিল, আপনি কিভাবে প্ল্যান করতেছিলেন তখন? আমি তো সব বুঝে ফেলছি যে কিভাবে এখন তাকে ট্রান্সপ্লান্ট আলটিমেটলি করতে হবে। এর কোনো বিকল্প না হলে আমার ভালোবাসা মানুষকে বাঁচিয়ে রাখা যাবে না। আমার ভিতরে একটা সাহস ছিল যে আমি নিজে ডোনেট করব এনিওয়ে। এটা আপনি মানসিকভাবে প্রস্তুত ছিলাম, কিন্তু আমার মিসেসকে সেভাবে কিন্তু তাকে বুঝতে দেইনি। কিন্তু আমি সাহস দিতাম বটে, মানে মানসিক প্রস্তুতি আপনার ডান যে আপনি কিডনি আপনার ভালোবাসা মানুষকে দিবেন, দিয়ে ওকে বাঁচাতেই হবে। আল্লাহর যদি নেক নজর থাকে ওকে যেভাবে হোক বাঁচাতে হবে। আমি এও বলছি প্রয়োজনে যদি ও যেটা প্রথমেই বললো যে অনেক সময় কিডনি দেখা যায় যে আমার কিডনিটা ম্যাচ করতেছে না, যেটা ম্যাচ করতেছে আরেকজনের জন্য, গ্রুপের কারণে আরেকজনের সময়। এটা কিন্তু আমাদের দেশে হয় কিনা জানা নাই, কিন্তু বাইরের দেশে এটা হয় যে আরেকজনের কিডনি যদি ম্যাচ করে অন্য কোনো যারা কিডনি ট্রান্সপ্লান্ট করছে, ব্লাডের ক্ষেত্রে যেমন হয়, আমার ব্লাড গ্রুপটা দিলাম, আমার প্রয়োজনীয় ব্লাড গ্রুপটা নিয়ে নিলাম, ও আরেকজন আমাদের এটা এই ধরনের একটা ট্রিটমেন্ট ব্যবস্থা আছে, সেটা দিয়েও আমি রাজি হয়ে গেলাম। তো ওকে বললাম, এটা বুঝাই বলছিলাম যে সমস্যা নেই, তো ও ভরসা পাচ্ছিল না আমার উপর। তো এভাবেই যখন যাচ্ছে, তো এটা তো ছোট্ট ব্যাপার না কাজল ভাই। আমি ধীরে ধীরে আমি প্ল্যান নেওয়া শুরু করলাম। তো আমি একদিন আমি ডাক্তার কাছে বললাম যে ডাক্তার সাহেব আমি ডোনেট করতে চাই। ডাক্তার বলছে তুমি কেন করবা, তুমি তোমার বয়স কম, এই বয়সে করবা। তো ডাক্তার বলল কি আমি যে পারবো কিনা, ডাক্তার বলছে হ্যাঁ তুমি অবশ্যই পারবা। তো আমি নিজেই আমি ফার্স্টে আমার ব্লাড টেস্টটা করলাম যে আমার ম্যাচ করতেছে। আমি যেটা বললাম, আমার মিসেস যেটা বললো যে আমি অফিসে যে কিংবা বাসায় যখন রাতে আসি ল্যাপটপে বসে আমি দেখি যে কিডনি ট্রান্সপ্লান্টে এটা কীভাবে করতে হয়, কী বিষয় আশয়গুলো কি, কোথায় ভালো হয়, কী হয়, এবং এটা খুব জটিল কিনা, ভয়ানক কিনা, এগুলো নিয়ে আমি খুব দেখতাম, ভিডিওগুলো দেখতাম, ট্রিটমেন্ট ব্যবস্থাগুলো দেখতাম, ইন্ডিয়ান ডাক্তাররা কারা কারা ভালো ট্রিটমেন্ট করতেছে, বাংলাদেশে কোথায় কোথায় ভালো ভালো ট্রিটমেন্ট হচ্ছে, এই বিষয়গুলো আমি খুব দেখতাম। তো এরই মধ্যে আমি ওই পাশাপাশি নিজেকে একটু কিডনি খোঁজার চেষ্টা করলাম যে দেখি অন্য কোথাও পাওয়া যায় কিনা। তো পরে যেটা বিভিন্ন লোকের মাধ্যমে যেটা জানলাম যে আসলে এটা বাইরে থেকে কিডনি নেওয়া এটা সো টাফ, অনেক সময় এটা ফ্রডের কারণ শিকার হয়ে যায়, যে কেউ হয়তো দিতে চাচ্ছে কিংবা দেখা যাচ্ছে যে তার কিডনিটা দিতে চাচ্ছে কিছু অর্থকরী মানে
অর্থ আমার কাছে হাতায় নিয়ে এসে জি। আর দিবে না, কিংবা পাসপোর্ট করে দিলাম, অন্য কিছু করে দিলাম, যেটা ইন্ডিয়াতে নাকি হয়, বাইরের দেশের অন্য তৃতীয় কোনো ব্যক্তির কাছে কিডনি নেওয়ার সুযোগ আছে, যেটি ইন্ডিয়াতে তারা ট্রিটমেন্ট করে। তো সেটা আমি যখন পেলাম না, তখন আমি তো নিজেই সিদ্ধান্ত নিলাম। তো আমি 2018 সালে ফেব্রুয়ারি মাসে এর মাঝে একটু কথা বলি, আমি একটু পারিবারিকভাবে আমি জিনিসটা একটু জানালাম যে আমি জি, ওকে একটু মাইক্রোফোনে ওকে হ্যাঁ ওকে একটু আমি কিডনি ডোনেট করতে চাই। তো দেখলাম একটু বাধা বিপত্তি আসলো। এটা খুব তো স্বাভাবিক, থাকবেই, আপনার বয়সও তো তখন অনেক না, কম। অনেক বয়সও কম। আর আমার শ্বশুর বাড়িতে আমি যেমন আমার বাবার বাড়িতে খুব একটা প্রাধান্য পাই, বাবা ভালোবাসে সবাই, সেও কিন্তু তার ফ্যামিলির জন্য স্বাভাবিক, মানে খুব একটা স্বাভাবিক। ইম্পর্টেন্ট পারসন। খুব স্বাভাবিক। খুব স্বাভাবিক, কাজল জি। ভাই? তো দেখলাম একটু বাধা পেলাম, এটা বাধা পাওয়াটা খুবই স্বাভাবিক। ওনাদের কথা হচ্ছে সময় সুস্থ হবে, তারাও আমাকে সবাই সবাই চায়। খুব ভালোবাসে, হ্যাঁ। কিন্তু সে ডোনেট করতে পারবে না। বলতেছে বাবা তুমি অন্য কোথাও থেকে কিনে দাও বা কারো পাইলে তুমি খুঁজে দেখো, কিন্তু তুমি কেন, তোমার এটা চলবে না, এটা আমরা মানে আমরা প্রথমে বাধাগ্রস্ত হলে আমার কি ওখান থেকে। তারপর তো তো আমি পরবর্তীতে বললাম যে না, আমি আর ডোনেট করব না, এই কথা বলার অর্থ যে তাদের যে ঝামেলা হচ্ছে ওটা সামাল দেওয়ার জন্য। সামাল দেওয়ার জন্য। ওকে। তো এইভাবে যাওয়ার পরে আমি 2018 সালে আমি টোটাল মাঝখানে আমি বলি, তো মাঝখানে আমি আমার শ্বশুরের বাড়িতে গেলাম কয়েকবার, শ্বশুরের সঙ্গে বসলাম, আলোচনা করলাম যে বাবা আলটিমেটলি ট্রান্সপ্লান্ট করতে হবে, আইদার আমি দেই বা অন্য কোনো ব্যক্তির কাছ থেকে নেই, এটা ছাড়া তো কোনো বিকল্প নেই। তো এখানটা তো একটা হিউজ অ্যামাউন্টের ব্যাপার আছে। তো আমি আমার মিসেস যেহেতু জব করে, আমিও জব করি, আমাদের কাছে অল্প কিছু টাকা পয়সা ছিল। তো বাবাকে বললাম বাবা আপনি যদি মানে আমাদের এই টোটাল ট্রিটমেন্ট ব্যবস্থাতে এগিয়ে আসেন তো আমাদের জন্য ভালো হয়। তো উনি তো এক বাক্যে রাজি হয়ে গেলেন যে দেখো তোমরা যদি করতে পারো আলহামদুলিল্লাহ, আমার কোনো সমস্যা নেই, আমি দেখি তোমাদেরকে যথেষ্ট হেল্প করব। তো 2018 সালে আমি সম্পূর্ণ প্রিপারেশন নিয়ে আমি 13 ফেব্রুয়ারি আমি ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা হই। আমার মিসেস আমি দুজনেই যাই ভেলোরে যাই। তো এখানে একটা কথা বলি, আমি ওই যে বললাম আমি মাঝখানে একদিন ব্লাড টেস্ট করছি নিজে করে, আমি ব্লাড টেস্ট করে দেখি আমার ব্লাডটা মিলে গেছে। আমি তো নেটে সার্চ করছি, ব্লাড গ্রুপ মেলে নাই তোমার, কিন্তু গ্রুপটা মিলে গেছে, গ্রুপ মিলে নাই, গ্রুপ না মানে ট্রান্সপ্লান্টের জন্য কি জানি একটা আছে, ডাক্তার লিখে দিছিল। আমার যে গ্রুপটা আছে সেই গ্রুপটা ওনাকে দেওয়া যাবে কি? মোট কথা আমার সেইটা ম্যাচ করতেছে। আমার তো ও পজিটিভ, ওটা হলো এ পজিটিভ। দেখা যাচ্ছে যে ও পজিটিভ গ্রুপটা এ পজিটিভকে দিতে পারে। তো আমি তো মহা খুশি ওই দিন। তো এরপরে আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারকে বললাম যে আমাকে একটা টেস্ট লিখে দেন, যেটা দিয়ে আমি ফার্স্ট টেস্ট লিখে দেন, আমি তাকে কিডনি ডোনেট করতে চাই। তো ডাক্তার আমাকে একটা টেস্ট দিল, তো টেস্টটা আমি করলাম। কাজল ভাই, এই জিনিসটা আমাদের জানার খুব ইচ্ছে, এবং অনেকেই কিন্তু টেক্সট করতেছে। আমি কয়েকটা টেক্সট নিয়ে নিই। অনেকে বলছে যে আমি যেমন রংপুর থেকে, আপনার রংপুরের কথা শুনেই ইকো করতেছে, আমি রংপুর থেকে বলছেন। পরাণ রায় অনেকদিন পর লাইভ দেখতেছে এবং আপনাদের দুজনকে দেখে ভালো লাগতেছে। মোস্তাক খান লিখেছেন, এবং সবাই আমি এই কোয়েশ্চেনটা অনেকেই জানতে চায় যে এই যে পরিস্থিতি, এই যে সিচুয়েশন, এই যে মুহূর্ত, এই সময়টাতে আপনার মধ্যে কোনো রকমের ভীতি বা কোনো রকমের কোনো কিছুই কাজ করেনি, রাইট? আপনি তখন আপনার ভালোবাসার মানুষকে বাঁচানোর জন্য, সত্য কথা বলতে কি আমি কখনোই এটা ভাবি নাই যে সে মানে মৃত্যুর দিকে ধাবিত হবে, বা কখনো আমার কিছু হতে পারে, এইটাও ভাবনাতে আসেনি? এটা আমার ভাবনায়, নাকি তার ভাবনাতে আপনি এতই ব্যাকুল যে আমরা নিজের ভাবনা ভাবার সুযোগ পাননি? আমি কখনো ভাবিনি। দেখুন, আমি সব সময় ভাবছি, আমি তাকে কখনো চাইনি যে সে মানে এক্সপায়ার করে যাক, এটা আমি কখনো চাইনি। আমি চাই যে যে কোনো মূল্যে হোক তাকে আমি ফিরিয়ে আনতে হবে। উপরে যদি আল্লাহ সহায় হয় আমি তার সে ব্যবস্থা করব। দেখুন, অনেক 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 আয়োজন করে, অনেক কষ্ট করে এই দম্পতিকে নিয়ে এসেছি। এটা আমাদের জন্য অনেক বড় একটি ব্লেসিং, স্পেশালি ভালোবাসার বাংলাদেশে এবং ঢাকা FM 90.4 এর এই পরিবারের জন্য। এবং এটা অনেক বড় ব্যাপার, কারণ আমরা যারা খুব অল্পতে অধৈর্য হই, খুব অল্পতেই আমরা ভালোবাসার মানুষকে ছেড়ে চলে যাই,
খুব সামান্য বিষয় নিয়ে আমরা যখন ত্যাগ স্বীকার করতে পারি না, তখন একজন মানুষ এতখানি খুশি তার ব্লাড গ্রুপ ম্যাচের কারণে যে আমার ভালোবাসার মানুষটাকে আমি বাঁচাইতে পারবো। এটা হচ্ছে কাজল ভাইয়ের অবস্থা, যে আমার ব্লাড গ্রুপ ম্যাচ করে গেছে, সে নিজে নিজেই কিন্তু মোটামুটি একটা বিশেষজ্ঞ হয়ে উঠেছে ইন্টারনেটে এটা সার্চ করে করে, যে আমি আমার ভালোবাসার মানুষটাকে বাঁচাইতে পারবো। এতে যে তার জীবন বিপন্ন হচ্ছে এটি ভাববার কোনো অবকাশই নাই। তারপর ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমাকে ছোট্ট একটা টেস্ট দিল। ডাক্তার একটু সারপ্রাইজ হয়েছে, আমাকে বলে যে তুমি টেস্ট চাচ্ছ আমার কাছে, তুমি ডোনেট করবে? জি আমি করতে চাই। তো আমাকে একটা টেস্ট দিল, আমি টেস্টটা সলিমুল্লাহ মেডিকেলে করলাম। আমি টেস্টটা আমি নিজেই দেখলাম, রেফারেন্স লেভেল দেখলাম যে না, আমি তো আমার কিডনি দুটোই 100% কাজ করতেছে। একটা 17, একটা হচ্ছে 51, একটা 49, তার মানে দুটো কিডনি সমান কাজ করতেছে এবং কোনো ধরনের প্রবলেম নাই। আমি বললাম যেহেতু সমস্যা নাই, আমার যেহেতু ব্লাড গ্রুপ মিলে গেছে, তাকে ডোনেট করতে পারবো, আমি একদম নির্বিধায়। এছাড়াও কিন্তু ভাবি তো এত কিছু জানে না তখন। না, তখন জানে না। এছাড়াও ডাক্তার বেশ কিছু টেস্ট দিছো, তো সেই টেস্টগুলো বেশ এক্সপেন্সিভ, প্রায় 60-70 হাজার টাকা খরচ হবে। তখন আমি চিন্তা করলাম না, টেস্ট যখন ট্রান্সপ্লান্ট যখন আমি করবই, তখন আমি যেখানে ট্রান্সপ্লান্ট করব সেখানেই আমি সব ধরনের টেস্ট করব, এই সিদ্ধান্ত নিয়ে গেলাম। আমি মাত্র দুটো টেস্ট করছি বাংলাদেশে। একটা হলো আমার ব্লাড গ্রুপ টেস্ট, আর একটা হলো আমার ডিটিপিএ বলে টেস্টটা, সেটা হলো আপনার কিডনির কন্ডিশন বোঝার জন্য, একদম স্পেসিফিক কন্ডিশনটা বোঝা যায়, কোনটা কত পার্সেন্ট কাজ করতেছে। এতেই আমি ডিসাইডেড যে আমি পারবো এবং কিডনি আমি ডোনেট করবো আমার ভালোবাসার মানুষটাকে, তাকে বাঁচানোর জন্য। আমি 2018 সালে আমি সব কাগজপত্র রেডি করলাম, তার মেডিকেল ভিসা করলাম, আমিও মেডিকেল ভিসা করলাম, তার সরকারি থেকে এনওসি যেগুলো নেওয়ার জিও সব নিলাম, এবং 13 ফেব্রুয়ারি চলে গেলাম দিল্লিতে। তখন পর্যন্ত কিন্তু আমার পরিবারের কেউ জানে না, আমার পরিবারের কেউ জানে না যে আমি ইন্ডিয়ায় যাচ্ছি। শুধু আমার ননদ জানতো। ও হচ্ছে এখানে একটা ব্যাপার আছে, আমার ছোট বোন, তাকে আমি একদিন শেয়ার করলাম যে বোন, আমি তো ওকে, তো ওর সঙ্গে আমার বোনের আবার সমবয়সী, তো এই জন্য খুব ওকে লাইক করতো ওর বোনের সাথে। তো বোন বললো, আমি বললাম যে দেখ, আমার বোনের নাম সাজু, সাজু আমি তো ওকে একটা কিডনি ডোনেট করতে চাই, তুই কি বলিস? কাছে ভাইজান ও কি দিলে কি ভালোভাবে থাকবে? কাছে হ্যাঁ থাকবে। কাছে তোর কোনো সমস্যা হবে? না সমস্যা, ও যদি সমস্যা না হয় তাহলে দিয়ে দে। পারিবারিকভাবে প্রথম সাপোর্ট পেলাম আমার বোনের কাছ থেকে, আমার ছোট বোন। কে বলে যে ভাবিয়া ননদের সম্পর্ক এরকম হয়? ওই বলছিল যে সোমা যদি আমাকে নাম ধরে বলে, সোমা যদি জোড়াতালি দিয়ে চলতে পারে, তা তুই কেন চলতে পারবি না? তুই একটা দিয়ে ভালোই চলবি। দেখুন, আমরা কিন্তু আছি তেমনই একটি দেশে, যে দেশে প্রায়শই এই গল্পটা একেবারেই কমন ভাবে দেখতে পায়, যে কোনোভাবে ননদের সাথে সম্পর্ক বলে ব্যাটে মিলে না, ভাবির কোনোভাবেই শাশুড়ির সাথে সম্পর্ক বলে ব্যাটে মিলে না। এবং যেই দেশটাতে এখন এই বৈবাহিক সম্পর্কটা একদম ঠুনকো জায়গায় গিয়ে পৌঁছেছে, সেই কারণে খুবই রোমান্টিক গল্প না করে, যে ঘটনাটার জন্য এই মানুষটা একেবারে অসামান্য একটা জায়গাতেই দম্পতি এসে দাঁড়িয়েছে, সেই ঘটনাতে আমরা সরাসরি চলে গেছি। যেটা আপনারা দেখতেছেন, যে আমাদের কাজল ভাইয়ের প্রিয়তমা স্ত্রী, যাকে তিনি অনেক ভালোবেসে বিয়ে করেছেন, বিয়ে করা 6-7 বছরের মাথায় তিনি জীবন মৃত্যুর একদম সন্ধিক্ষণে, তার কিডনি ড্যামেজ, অলমোস্ট কত পার্সেন্ট ড্যামেজ ছিল? এটা 80% ড্যামেজ কিডনি। সেই জায়গাতে কিডনি প্রতিস্থাপন না করলে তাকে বাঁচিয়ে রাখা কোনোভাবেই সম্ভবপর না। এবং এটা ভেবে তার প্রিয়তম স্বামী কাজল ভাই অনেক বেশি খুশি যে হ্যাঁ, আমার ব্লাড গ্রুপ ম্যাচ করে গেছে, ইটস ডান, আমার কিডনি দুইটা ভালোভাবে ফাংশন করতেছে, সো আমি কিডনি দিতে পারি। এই দিতে পারার যে তৃপ্তি, সেটাতে তিনি ভুলেই গেছেন যে তার জীবনও থ্রেটনিং এর মধ্যে আসতে পারে। তার শুধু চাওয়া একটাই, যে আমার ভালোবাসার মানুষটা বেঁচে থাকুক। এই হচ্ছে এই পৃথিবী, এই দেশেরই গল্প, যে গল্পটা খুব বেশি এখন শোনা যায় না আশপাশে। খুব মনোযোগ দিয়ে আমরা শুনতেছি, আপনারা আমাদের সাথেই থাকুন। তারপর কাজল ভাই, তো আমার পরিবারের যারা অন্যান্য, আমার মা এবং বড় ভাই অন্যান্য যারা ছিল, তারাও কিন্তু তারাও ইচ্ছা ছিল যে ও সে সুস্থ হয়ে যায়, এর মূল্যে এসেছে। সেটা আমার কিডনি দিয়ে এটা না, কিন্তু আমার ছোট বোন ছিল একমাত্র, সে বলছে যে জোড়াতালি দিয়ে ও বাঁচতে পারলে তুই বাঁচবি না কেন? সেটা আমাকে খুব ইন্সপায়ার করছে, এটা আমাকে খুবই ইন্সপায়ার করছে। তো 2018 সালে যখন আমি যাই, তো আমি, আমার পরিবারের কেউ কোনো জানে না, সবাই জানে যে আমি কিডনি চিকিৎসা নিতে যাচ্ছি, চিকিৎসা নিতে যাচ্ছি। 13 ফেব্রুয়ারি গেলাম, আমি 16 ফেব্রুয়ারি ডাক্তার দেখালাম। ডাক্তার বেশ কিছু টেস্ট দিল। 14 ফেব্রুয়ারিকে মাঝখানে রেখে গেছেন আপনারা? ওকে, না আগে থেকেই যখন আমার ফেস্টুলা করা হয়, তখন থেকে ডেট দেওয়াই ছিল, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। ওকে, 13 ফেব্রুয়ারি আপনারা যাচ্ছেন, দেন 16 ফেব্রুয়ারিতে ওই ডেটটা ছিল, রাইট? বাড়ি জানে না যে কাজল ভাই যাচ্ছে ট্রিটমেন্ট করাতে ভাবির, কিন্তু আপনি যে ট্রান্সপ্লান্ট করবেন এটা বাসার কেউই তখন জানে না, শুধু জানে ননদ, মনে হয় আপনার ছোট বোন। জানে। ওকে, তারপর কিছুটা জানে।
যে ভাইয়া ট্রিটমেন্ট করতেই যাচ্ছে। তো আমাদের ফ্যামিলিতে জানে যে ট্রিটমেন্ট করতে যাচ্ছে, যদি কিন্তু- অপারেশন হতে হয় তাহলে হবে, কিছু একটা হবে। এর মধ্যে আমার ভিসা করা হয়ে গেছে, আমার আব্বা আমার আব্বা আমারও ভিসা করা হয়ে গেছে না, অ্যাটেন্ডেন্স ভিসায় তো করা হয়ে গেছে। আব্বা আম্মাকে রেখে আমরা দুজনে চলে গেছি। তারপর কাজল ভাই? তো যাওয়ার পরে আমার প্রথম যে টেস্টগুলো দিল, অনেকগুলো টেস্ট দিল ডাক্তার। টেস্ট দেওয়ার পরে সবগুলো টেস্টই আমার ম্যাচ করে গেল। আমি তো মহা খুশি, খুবই খুশি যে দেখ সবগুলো টেস্ট ম্যাচ করতেছে। তো এরপরে আরো কিছু টেস্ট দিল, সেটাও ম্যাচ করতেছে। তো আমি তো খুশি দেখো আটখানা। যে আমি আসলে সত্য কথা কি ভাই, আমি কখনো ওর মানে ওর না, আরেকটা- খারাপ দিকটা আমি কখনো মানে মুখে নিয়ে আসতে পারি না। আমি কল্পনাতে ভাষায় আমি আরেকটু কথা বলি। জি ভাই। যখন 16ই ফেব্রুয়ারি প্রথম ডাক্তার দেখানো হয়, আমার ডাক্তার হচ্ছেন ওই ডাক্তার কি নাম ভুলে গেলাম, কাকদিশালী তুলসী দাস, কাকদি শালিস তুলসী দাস। পরে ম্যাডামকে যে রেফার করলো, অঞ্জলি হ্যাঁ ডক্টর অঞ্জলি মহাপাত্র, ওনার কাছে দেখানোর পরে বলতেছে যে দেখো, উনি বাংলা বলতে পারে, দেখো তাসমিন তোমার তো কিডনি শেষ, তোমার ট্রান্সপ্লান্ট করতেই হবে এবং এমনকি ডায়ালাইসিস নিতে হবে। আমি বলছি ম্যাডাম আমি এই মুহূর্তে ডায়ালাইসিস নিতে চাচ্ছি না, আমি সুস্থ আছি, আমি চলতে পারতেছি। বলতেছে না তুমি আজকেই ডায়ালাইসিস নাও। আমি বলি, আচ্ছা ম্যাডাম দেখি। পরে যখন এই বলতেছে যে তুমি ডোনার নিয়ে আসছো, বলছি ম্যাডাম আমি ডোনার। বলছে তুমি ডোনার, তুমি কি হও? আমি হাজবেন্ড। তুমি ডোনার কেন? ওর বাবা মা কোথায়? তোর বাবা মা তো বয়স্ক হয়ে গেছে, ওনাদের প্রেশার ডায়াবেটিক্স, ওদের ইচ্ছা করলে দিতে পারবে না। তাহলে তুমি কেন? তোমার বাচ্চা কাচ্চা আমি এখানে বলে নিই, আমাদের কিন্তু কোনো বাচ্চা নেই, কোনো সন্তান নেই, আমরা নিঃসন্তান। তো বলতেছে যে দেখেন আপনি, না তুমি করে বলতেছে কি তুমি কি দিতে চাও? জি ম্যাডাম দিতে চাই। তুমি কেন দিতে চাও আগে সেটাই আমাকে বলো। বলছে ম্যাডাম সে আমার ওয়াইফ, আমি দিতে চাই। তো উনি ওই পাশাপাশি জানালা ওই দুই ডাক্তার কথা বলতেছে কি দেখছো ও কিডনি দিতে চায়। তো বলতেছে যে হ্যাঁ দিতেই পারে। ওই কাকদি শালিস তুলসী দাস বলতেছেন যে দিতেই পারে, সে ওকে ভালোবাসে খুব, সেজন্য দিতে চায়। তারপর আবার অঞ্জলি মহাপাত্র বলতেছেন যে দেখো কাজল তুমি করো, চিন্তা করো, তুমি দিতে চাচ্ছ, কেন দিতে চাচ্ছ, এটার আমাকে সুন্দর একটা উত্তর দাও, তারপরে আমি তোমাকে বলবো। তখন সে বলতেছে ম্যাডাম আমি ডিটারমিনার, আমি দিবই, আপনি আমাকে টেস্ট লিখে দেন। পরে তো টেস্ট লিখে দিল, সে তারপর টেস্ট করানো হলো। তবে ওই ডাক্তার বলছিল যে আমাদের উপমহাদেশে একটু মানে একটু এই ধরনের কেসগুলো খুব মানে খুব কম, যে নিঃসন্তান হয়েও স্বামী তার স্ত্রীকে কিডনি দিচ্ছে। এটা মানে ডাক্তাররা গল্প করতেছিল তাদের মধ্যেই। তো আমরা বুঝতে পারতেছিলাম যে আমাদেরকে নিয়েই তারা গল্প কথা বলতেছে, মানে পাশাপাশি। তো কেন বলবে না কাজল ভাই? দুজনেই যখন গল্প নিঃসন্তান হয় তখন চিন্তা করে এক্সিটটা অনেক বেশি সহজ, সহজ। যে এই সম্পর্ক থেকে আমি সহজেই বের হয়ে যেতে পারবো। জি জি। হ্যাঁ, যদি সন্তানের ব্যাপার থাকে তখন হয়তো ভাবলেও ভাবতে পারে যে আমার সন্তানের মা বেঁচে থাকুক, তার জন্য অন্তত আমি এই কাজটা করি। কিন্তু যখন নিঃসন্তান হয় ফুল ফোকাসটা তখন শুধুই স্ত্রীর দিকে, শুধুই প্রিয়তমা এই মানুষটার দিকে। কেন ভাববে না? যে কোনো মানুষ, যে এখন যারা এই প্রোগ্রামটা দেখছেন এবং শুনছেন ঢাকা FM 90.4, অনেকের মধ্যে কোয়েশ্চেন মার্ক হবে, আদতে আমি আপনি এরকম ভাবে ভাবতে জানি পারি কিনা। আমার প্রমোশনাল এই কমেন্টসের সাথে হয়তো অনেকেই মিল খুঁজে পাবেন, যেখানে আমি ক্যাটেগরিক্যালি বলেছিলাম এভাবে যে আমরা বলি, দাবি করি যে আমরা আমাদের ভালোবাসার মানুষকে অনেক ভালোবাসি। কতটুকু ভালোবাসি চলুন হিসেবটা আজকে মিলিয়ে নিন, প্লিজ মিলিয়ে নিন, কে কতটুকু এগিয়ে আছেন আর কতটুকু পিছিয়ে আছেন। আমি হলফ করে বলতে পারি 95% মানুষের ভালোবাসায় আমরা পিছিয়ে আছি, আমি ইনক্লুডিং মি। কাজল ভাই তারপর? তো টেস্টগুলো যখন সব হয়ে গেল, আমি যখন মোটামুটি নিজেকে দেখলাম যে আমি সম্পূর্ণভাবে ফিট, আমি একজন ট্রান্সপ্লান্টে আমি একটা কিডনি ডোনেট করতে পারবো। তো ডাক্তার আমাকে বেশ কিছু মানে ডাক্তার আমাকে বলতো তুমি বাংলাদেশ থেকে কাগজ নিয়ে আসো, এবং তোমার কাগজ লাগে এখানটায়। বাইরের দেশে ট্রিটমেন্ট করতে গেলে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পারমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পারমিশন, তারপরে আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পারমিশন, এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তার পারমিশন, কে কাকে ডোনেট করতেছে এগুলো একটা সার্টিফিকেট কপি লাগে। তো এগুলো কাগজে গুছানোর জন্যই আমি বাংলাদেশে আসি। বাংলাদেশের পাশাপাশি আমার অফিসের কিছু কাজও ছিল। এর মধ্যে আর একটা ব্যাপার এসে যায়, আমরা যখন আগে জানতাম যে চিকিৎসা করতে গেলে ওই বলতেছে কাউকে লাগবে না। আমি বললাম তোমার বাড়িতে যে কেউ জানে না এটা, তখন ওখানে যে কি হবে? তো বলতেছে না লাগবে না, 2 জন অ্যাটেন্ডেন্স, তোমার আব্বা আম্মা আছে, আর হচ্ছে সমস্যা নেই, ওটা ম্যানেজ হয়ে যাবে, এভাবে বলতেছে। কিন্তু ওখানে যাওয়ার পর ডাক্তার বলতেছে যে তোমার ব্লাড রিলেটেড যে ডোনার, তার ব্লাড রিলেটেড একজন লাগবে ডিপেন্ডেন্ট হিসাবে। তোমার যদি কিছু হয়ে যায় বন্ডসেবা এরকম কোন ফর্মালিটিস থাকে, এখন তো আমাদের সমস্যা হয়ে গেল। তখন আমি ভাবলাম যে তাহলে এখন তো আমার ডাক্তার বললো যে তোমার তো একটা ডিপেন্ডেন্ট, তোমার তো সবকিছুই রেডি হয়ে গেছে মোটামুটি, তুমি ট্রান্সপ্লান্ট মানে তুমি কিডনি ডোনেট করবে।
তো তুমি এই কাগজগুলো নিয়ে আসো, পাশাপাশি তোমার অ্যাটেন্ডেন্টকে নিয়ে আসো, একজন নিয়ে আসো, ডিপেন্ডেন্টকে নিয়ে আসো, এবং ডিপেন্ডেন্ট হতে হবে অবশ্যই তোমার ব্লাড রিলেটিভ। তো আমার ছোট ভাই, তার কথা না বললেই নয়, সত্যি সে খুব মানে বড় হৃদয়ের মানুষ আমি বলবো, ছোট ভাই মাসুদ পারভেজ নাম। তো বাংলাদেশে আসলাম, তাকে তখনও কিছু বলি নাই, তার পাসপোর্ট ছিল না, তার পাসপোর্ট করলাম, তার ভিসা করলাম, সব কিছু করলাম, তাকে তখনও বলি নাই যে তোর ভাবি সমস্যা, তোকে ডিপেন্ডেন্ট হিসাবে যেতে হবে। তো সে তো মহা খুশি, আমি ইন্ডিয়া যাব, ঘুরতে যাব, ছোট মানুষ, আমার থেকে প্রায় 7-8 বছরের ছোট, তখন সে মহা খুশি। তো ভাইকে নিয়ে আমি কাগজ গুছালাম, প্রায় আমার অফিসের কিছু কাজ ছিল, সেগুলো নিয়ে প্রায় আমার 2 মাস লেগে গেছে, অলরেডি 2 মাস লেগে গেছে। আরে ওই মুহূর্তে আমি আর আমার বাবা মা ওখানটায় ডায়ালিসিস চলতেছিল তখন আমার, তখন ওর ডায়ালিসিস চলতেছিল। ও আমরা তো 13 ফেব্রুয়ারি গেলাম, আমি 13 ফেব্রুয়ারি আমার এবং 30 মার্চ আমি চলে আসছি, কিন্তু মাঝখানে 9 মার্চ আমার শ্বশুর শাশুড়ি তাদেরকে আমি বললাম যে বাবা আপনি একটু চলে আসেন। আমি একটু টেকনিক্যাল হয়েছিলাম এখানে, যে শ্বশুর শাশুড়িকে এই মুহূর্তে যদি না নিয়ে আসি, তাহলে যদি কোনো ট্রান্সপ্লান্ট করতে হয় তাহলে দেখাশোনা করবে কি। তা আমি ওনাকে বললাম যে বাবা 1 মাসের জন্য হইলে আসেন। তো উনি তখন বুঝতে পারেনি যে 1 মাসের জায়গায় যে আমার জামাই যে আমাকে 6 মাস ইন্ডিয়া রেখে দিবে, উনি বুঝতে পারেন। ভাই আমরা একদম খুব টাফ সিচুয়েশনে আছি, ভাবি আমরা আরো ডিটেলে শুনতে চাই, এবং পুরো বাংলাদেশ, স্পেশালি পুরো বিশ্ব আমাদের ভালোবাসার বাংলাদেশ এই ঢাকা FM 90.4 এর পেজের থ্রু দিয়ে, স্ট্রিমিং এর থ্রু দিয়ে দারুণ এক সাক্ষী হতে চলেছে যে ভালোবাসার স্বরূপ কেমন হওয়া উচিত, ভালোবাসার সংজ্ঞায় বা কি, ভালোবাসার জন্য একটা মানুষ কি পরিমাণ স্যাক্রিফাইস করতে পারে, ভালোবাসা বলে আমরা যেটা দাবি করি সেটা সত্যিকারের রূপটাই কেমন হওয়া উচিত, সেটা আমরা আজকে পোর্ট্রে করতে বসেছি আজকে ঢাকা FM 90.4 এর ক্যানভাসে। এবং এই জিনিসগুলো আরো ডিটেলে শুনবো। আমরা এই দম্পতিকে, এরকম ব্লেসড একজন দম্পতিকে, আমরা তো এটাই শুনেছি যে স্বর্গের যাররা পরিমাণ ভালো লাগা যদি পৃথিবীতে এক্সিস্ট করে থাকে, তার নাম মহাব্বত, তার নাম টান, তার নাম এশক। তো এশকের রূপ যেন আজকে চোখে ধরা পড়েছে। আমার তো মনে হয় যে ভালোবাসার প্রেমের সবচেয়ে লাস্ট যে রূপ সেটাকে এশক বলা হয়। এই এশক শুধুমাত্র সৃষ্টি এবং স্রষ্টার সাথে হয়, আবার এই এশক কিন্তু মহব্বতের মধ্যেও খুঁজে পাওয়া যায়। সেই রূপ যেন আজকে ধরা পড়েছে আমার এই স্টুডিওতে। এটাকে আমরা আরো ডিটেলে জানতে চাই, বুঝতে চাই, দেখতে চাই। ছোট্ট একটা বিরতি, প্লিজ কেউ যাবেন না, প্লিজ কেউ যাবেন না, অল্প সময় বিরতি, ফিরে আসছে এখনই। ভালোবাসার বাংলাদেশ 90.4 এর বিশেষ আয়োজন ভালোবাসার বাংলাদেশের সঙ্গে রয়েছেন, এবং আমাদের আজকের এপিসোডটি বরাবরই বলছি একেবারে অন্যরকম। এবং ভালোবাসার বাংলাদেশ এই অনুষ্ঠানটি কিন্তু চেষ্টা করি গল্পের মধ্য থেকে কিছু না কিছু নতুন কিছু জানা, নতুন কিছু শেখা, নিজের সঙ্গে মিলিয়ে নেয়া। এবং আজকের যে ফেসবুকে আমরা যে পোস্ট দিয়েছিলাম কাজল ভাই এবং ভাবির, আমরা আসলে কে কতটুকু ভালোবাসতে পারি, ভালোবাসতে পেরেছি, অথবা এভাবেই কি আমরা পারছি আমাদের জীবনটাকে এভাবে এগিয়ে নিয়ে যেতে। আশা করছি আমাদের বন্ধুরা আমাদের এপিসোডটি এনজয় করছেন। আজকে গুরু এতেশামের সঙ্গে আমাদের যে 2 জন অতিথি রয়েছেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, যারা এর সঙ্গে রয়েছেন কাজল ভাই এন্ড ভাবি। একদমই তাই। আমরা আরেক দফায় স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আমরা ঠিক গল্পটার একদম ক্রিটিক্যাল মোমেন্টে আমরা দাঁড়িয়ে আছি, যেখানে আমরা বলছিলাম যে সত্যি নিজেদেরকে চাইলে মিলিয়ে নিতে পারেন যে আপনাদের ভালোবাসার মানুষকে আপনারা কতটুকু ভালোবাসেন। কাজল ভাই বলছিলেন তার জীবনের কথা, এবং সেই সাথে আছেন ভাবি বলছিলেন তার জীবন এবং তার মুহূর্তের কথা। এবং এই যে বিষয়গুলো আসছে, এই প্রসঙ্গগুলো আমরা আমাদের মতো করে আজকে রিপ্রেজেন্ট করতেছি ঢাকা FM 90.4 এর স্টুডিও থেকে। আপনারা ভিডিও স্ট্রিমিং এর থ্রু দিয়ে তো দেখতেই পাচ্ছেন, ঢাকা 90.4 এর ফ্রিকোয়েন্সি থ্রুতে গোটা বাংলাদেশ থেকে শুনতেও পাচ্ছেন। এবং আজকের এই দিনটা আমার কাছে সত্যি অন্যরকম এই কারণে যে এই মানুষটির কিছু কিছু দিক অলরেডি উন্মোচিত হয়েছে। এতক্ষণ যা শুনছিলেন, এই মুহূর্তে যারা জয়েন করছেন তাদের অবগতির জন্য জানিয়ে রাখি, যখন তিনি জানতে পারেন তার প্রিয়তমা স্ত্রী যিনি কিডনি রোগে আক্রান্ত, কিডনির 80% ড্যামেজ, এই অবস্থাতে এই মানুষটিকে কোনোভাবেই বাঁচিয়ে রাখা সম্ভব না যদি তিনি কিডনির ব্যবস্থা না করতে পারেন। আর্থিক সক্ষমতা সেই অর্থে সেই পরিমাণে নাই, গোটা পৃথিবী তার বিরুদ্ধে। কাছের মানুষজন খুব স্বাভাবিক, খুব অল্প বয়সে এই পরিস্থিতির সম্মুখীন তারা হয়, তখন তারা চায়ও না, তিনি ইচ্ছে করলেও তারা চায় না যে এই কিডনিটা কাজল ভাই নিজে ডোনেট করুন। এইরকম একটা অবস্থাতে তিনি ভালোবেসে বিয়ে করেছিলেন এই মানুষটিকে, সেই মানুষটিকে কোনোভাবেই হাত ছাড়তে চান না। সে মানুষটি তাকে ফাঁকি দিয়ে পৃথিবীর আলো, পৃথিবীর ভালোবাসা সমস্ত কিছুকে ভুলিয়ে গিয়েও পারে চলে যাক, তিনি কোনোভাবেই মানতে চাননি।
তখন সেই ভালোবাসার মানুষটিকে বাঁচানোর জন্য নিজে নিজে সিদ্ধান্ত নেন। এবং তার কথোপকথনে আমার যতটুকু মনে হয়েছে, এবং আপনারা অনেকেই কিন্তু টেক্সট করছেন, আপনাদেরও মনে হয়েছে এই জিনিসটি, মানুষকে কিডনি ডোনেট করা, কোনো একটা অর্গান দিয়ে দেওয়া যেখানে তার লাইফ যে কোনো সময় একটা থ্রেটের মধ্যে আসতে পারে, এটার জন্য তার মধ্যে যেন অসম্ভব তৃপ্তি, এটার জন্য তার মধ্যে যেন অনেক বড় একটা উচ্ছ্বাস, যাতে করে সে তার ভালোবাসার মানুষটিকে বাঁচিয়ে রাখতে পারবে। তার জীবনটা কি হবে, কতটুকু বিপন্ন হবে, সেটা ভাববার মিনিমাম কোনো ফুরসত নেই। কথা প্রসঙ্গে এটিও বলছিলেন যে আমরা নিঃসন্তান, এই অবস্থাতে আমরা হয়তো চিন্তা করি আমাদের জন্য এক্সিট, আমাদের হয়তো পেছনের দরজা খোলা আছে, আমরা সহজেই এই সম্পর্ক থেকে বের হয়ে যেতে পারবো। এখানে কিন্তু কোনো ডেডিকেশন নাই এমন যে বাচ্চাদের মাকে বাঁচানোর জন্য আমি এই কাজটা করতেছি। এখানে শুধুই নিরঙ্কুশভাবে ভালোবাসার এই মানুষটাকে বাঁচিয়ে রাখার আকুতি, এইরকম একটি পরিস্থিতি ছিলাম। তারপর কাজল ভাই, তো আমার ছোট ভাইকে নিয়ে গেলাম আমি কাগজ সহ সবকিছু যোগাযোগ করে। তো যাওয়ার পরে আমার কাগজপত্র সবকিছু আমি হাসপাতাল কর্তৃপক্ষকে জমা দিই। তো তখন ছোট ভাই আমার তখনও জানে না যে আমি তাকে, আপনি নিজেই কিডনি দিচ্ছেন। তো তাকে বলবো কিভাবে, সেই ভয়ে তটস্থ আমি যে কিভাবে তাকে বলবো, তার উপস্থাপনা কি হবে, সে যদি ডিনাই করে কিংবা সে যদি এটাকে মানে অন্যভাবে নেয়। তো আমি তাকে আমার মিসেসের সঙ্গে আলোচনা করলাম যে দেখো মাসুদকে তো এখন বুঝাই বলতে হবে, যে ঠিক আছে কি করা যায়। তো ডাক্তারি দিকে আমাদের ট্রান্সপ্লান্ট কোঅর্ডিনেটর বলতেছে যে আপনার ভাইকে নিয়ে আসেন ডিপেন্ডেন্টকে, সে এখানে সিগনেচার করতে হবে। তো তারপর তার আগের দিন আমি আমার ছোট ভাইকে নিয়ে একটা আছে ক্যাফেটেরিয়া আছে, সেখানে গেলাম। যে আমি আমার ছোট ভাইকে বললাম, আমরা তিনজনেই ছিলাম, আমি ছিলাম, ও ছিল, আর তো আমার ভাইকে বললাম ভাইয়া দেখো ছোট ভাই শোনো, তোর ভাবিকে তো যেভাবে হোক বাঁচাতে হবে। তো এখানটা তো আমি একটা ট্রান্সপ্লান্টের সিদ্ধান্ত নিয়েই নিছি। তো সে তখনও জানে না যে কিডনি কে দিবে, ও বুঝতে পারতেছে না যে ব্যাপারটা আসলে ভাইয়া তো কোথায়। ম্যানেজ করে ফেলছে, ছোট মানুষ বুঝে নেই। তা আমি তাকে বললাম যে ভাই আমি তো তোর ভাবিকে যদি নাই বাঁচে তো আমার বেঁচে থেকে কি লাভ, তো আমি তাকে একটা কিডনি দিতে চাই, তুই কি বলিস। সে তখনও মনে করছে ভাই মনে হচ্ছে যোগ করতেছে, তুই কি সত্যি বলতেছি ভাই? বলছে হ্যাঁ আমি সত্যি বলতেছি, আমি কিডনি দিতে। সে তো হায় কান্না, সে অনেক মানে কান্নাকাটি সে করলো, খুব কান্না করতেছিল কান্না এবং করতে আমিও গেছে। বসে কান্না করতেছিলাম। দুজনেই আর কান্নাকাটি ওই করতেছে। বলতেছে যে দেখ, আমার কাছে এই কথাটা খুব কষ্টদায়ক লাগছে, যে সে বলতেছে দেখ ভাই তোর ভাবি যদি বেঁচে না থাকে তো আমি কি নিয়ে বাঁচবো, ওইভাবে বলতেছিল। তখন ওই আমার দিকে দেখাচ্ছে একবার, একবার ওর ভাইয়ের দিকে দেখাচ্ছে, ওইও কান্না, ওর চোখ দিয়ে পানি বের হচ্ছে, আমি তো সেই কান্না করতেছি। আমি কিছু বলতেছি না ওকে যে আমি মাসুদ তুই রাজি হয়ে যা বা কি, এসব কিছু বলতেছি না। কিন্তু এই বলতেছে দেখ মাসুদ তুই রাজি হয়ে যা, আমি যদি বেঁচে, তোর ভাবি না বেঁচে তাহলে আমি কি নিয়ে বাঁচবো, আর আমার বেঁচে থেকেই বা কি হবে। তখন ওই বলতেছে আচ্ছা ভাইজান ঠিক আছে, তুই যেহেতু ভাবিকে ছাড়া বাঁচবি না, ভাবির প্রতি তোর এত ফিলিংস, আচ্ছা ঠিক আছে আমি ডিপেন্ডেন্ট হবো, কিন্তু তোর কোনো ক্ষতি হবে না তো? না রে আমার কোনো ক্ষতি হবে না, ক্ষতি হলে কি আমি দেই, তো এভাবে বললো। পরের দিনই ডাক্তার তাকে কোঅর্ডিনেটর তাকে ডাকে এবং সে খুব হাসি মুখেই সে আমাদের তাদের যে সিগনেটারি যেখানে সিগনেচার করতে হয় তার মানে ডিপেন্ডেন্ট হিসেবে সে সিগনেচার করে দেয়। তো তখন আমি খুব একদম শঙ্কামুক্ত হলো। আমার শেষ ধাপের যে ইয়াটা ছিল কাগজপত্র এবং অন্যান্য জিনিস যেটা বাধা প্লাস প্রতিবন্ধকতা যেটা, সেটা আমার উত্তরণ হয় ওইখানে ভাইয়ের সিগনেচার দেওয়ার পর থেকে। তো এরপরেও আমাদেরকে আপনার মুম্বাই হাই কমিশন থেকে আমাদেরকে একটা এনওসি নিতে হয়েছিল এবং তারপর একটা ভয় ছিল মুম্বাই হাই কমিশনের এনওসি নেওয়ার পরেও আমাদেরকে চেন্নাই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা এনওসি নিতে হয়। সেখান থেকে ডিপেন্ডেন্টকে জিজ্ঞাসা করে এবং ডিপেন্ডেন্টকে অনেক ভয়ভীতি দেখায় যে তুমি যে ডিপেন্ডেন্ট, তোমার অমুক যে ডোনার যেহেতু মারা যেতে পারে, অনেক কিছু হতে পারে, একটু বাজিয়ে দেখে আর কি। তো হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে 22শে জুন সম্ভবত আমাদেরকে বললো যে আপনারা চেন্নাই স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটা অফিসে যেতে বললো। সেখানে আমি ছোট ভাইকে ডিপেন্ডেন্ট হিসেবে নিয়ে গেলাম। তো তখনও আমি খুব শঙ্কায় ছিলাম, সেখানে যদি সে বলে দেয় যে না, তাদের প্রশ্নের মুখে যদি সে বলে দেয় না আমি এটা আমার চাই না, আমি ডোনেট করুক, তাহলে আমার টোটাল এই বিষয়টা আমার মানে বৃথা হয়ে যায়। তো আল্লাহর অশেষ রহমত এবং আমার ছোট ভাই সত্যি সে অনেক, আমি বলবো যে সে খুব বড় মনের মানুষ, আমি মনে বলবো সত্যি সে বড় মনের মানুষ। সে সেই পরিবেশে সে এখানে যায়, সে এমনভাবে কথা ডেলিভারি করছে। আর ওখানটায় যারা যে কমিটিতে থাকে 6-7 জন, তারা খুব টেকনিক্যাল এবং তারা খুব সাইকোলজি বোঝে মানুষের, যে অ্যাকচুয়ালি এটা মানে তারা ডোনেট করতেছে, ডিপেন্ডেন্ট আসছে, সেই ডিপেন্ডেন্টকে অ্যাকচুয়াল মানে কোনো তাকে বাই ফোর্স বা প্রেশার অন্যভাবে করা হচ্ছে কিনা, তারপরে অর্থের বিনিময়ে করা হচ্ছে কিনা ইত্যাদি জিনিসগুলো তারা ফলো আপ করে।
তো আমার ভাই তারা যেভাবে ডেলিভারি করছে তাকে কথা তারা সেখানে বিশ্বাস বিশ্বস্ত করেছে। হয়ে আসে, ভাইয়ের থেকে বাইরে এসে ভাইজান আমি তাকে এমন ভাবে বলছি, ওরা তো মহা প্লিজ। তার মানে আর কোনো বাধা থাকলো না আপনার কিডনি ডোনেটের ব্যাপারে, স্পেশালি আপনার এই ভালোবাসা জি, মানুষকে জি। বাঁচাতে। ভাবি আপনার কাছে আমার এখন রাজ্যের প্রশ্ন, আমার প্রশ্ন, আমার ভিউয়ার্সদের প্রশ্ন, সবার প্রশ্ন, সবাই অনেক কিছু জানার জন্য একদম মুখিয়ে আছে। ছোটবেলা থেকেই হয়তো মশামাছির রক্ত দিয়ে চিঠি লেখে যে তোমার জন্য হাত কেটে রক্ত দিয়ে লিখে দিলাম যে জান তোমাকে ছাড়া বাঁচবো না। কত রকমের প্রতীক্ষা করতে দেখি প্রতিদিন, প্রতি মুহূর্তে, তোমাকে ছাড়া বাঁচবো না, তোমার জন্য জান হাজির। এই কথাটা বলতে বলতে এই কথাটার মূল্যটাই নষ্ট হয়ে গেছে এই বর্তমান পৃথিবীতে। সেই জায়গাতে আপনি সাক্ষাৎ ভালোবাসার কাছ থেকে দেখেছেন ভাবি। সেটা তো অবশ্যই। তারপর আমি বলি, যেটা না বললেই নয়, ওখান থেকে আসার পরে মুম্বাই, আমি চাইবো যে আপনি ডিটেলে বলুন ভালোবাসাকে যে আপনি কাছ থেকে দেখেছেন। জি ভাই। এর চাইতে বড় প্রমাণ তো আর হতে পারে না হতে আপনার পারে না, জীবনে। জি। একদম ডিটেলে বলুন। চেন্নাই থেকে আসার পরে আমি যখন ভর্তি হয়ে গেলাম, 3 দিন আগে আমাকে হাসপাতালে ভর্তি হতে হলো। এই বাসায় আছে, সবাই বাসায় আমার সাথে থাকতে বলবে। আমি কিন্তু এমনি খুব মানে স্ট্রং ছিলাম যে না, আমার সাথে কাউকে হাসপাতালে লাগবে না, আমি একাই থাকবো। এরা বাসায় থেকে আসে প্রত্যেকদিন। জাস্ট অপারেশনের আগের দিন রাতটা, আগের দিন বিকালবেলা 4টায় ওকে আবার ভর্তি হতে হবে। সে দৌড়াদৌড়ি করতেছে, আমার আব্বা দৌড়াদৌড়ি করতেছে, আমার আম্মা আমার সাথেই আছে। আর মানে টাকা, ওখানে ওটা অনেক জটিল ব্যাপার আর কি, টাকা পয়সা ব্যাংকে দিতে হয়, অনেক কিছু কাহিনী। এই আবার এক জায়গায় যায়, আব্বা এক জায়গায় যায়। আমি ভর্তি হয়ে আসে আগের দিন সে বারবারই আসে মানে আমার থেকে, আমি খেলে আসলে ওর দিকে তাকাই আর আল্লাহর কাছে সাহায্য, আল্লাহ যদি আমাকে রাখার হয় তাহলে তুমি আমাকে অপারেশনের পর সুস্থ রাখিও, আর যদি রাখার না হয় তুমি আগে নিয়ে যাও। কারণ এই লোকটা এত করতেছে, সে তার একটা অর্গান দিবে, তারপরে যদি আমি না টিকি তাহলে তার কি হবে, এইটা চিন্তা করতাম। কিন্তু তার মুখে অফুরন্ত হাসি ছিল। আমি খালি দেখতাম, হাসপাতালে বেডে শুয়ে দেখতাম, বসে দেখতাম, আসতে হয় কি, যাক তোমার তো হয়ে যাচ্ছে, আর একটা দিন পর তুমি চাঙ্গা হয়ে যাবা, আর তোমাকে এরকম দেখতে হবে না। এইভাবে বলতো, মানে সে সারাক্ষণ মানে সে মানে খুব হাসি খুশি একটা লোক। এবং আব্বা আম্মাকে সে সবসময় সাহস দিত। আমার আব্বা তো মনে হচ্ছে সে মনে হয় সেন্সলেস হয়ে যাচ্ছে, আমার আম্মার মুখ দিয়ে কথাই নাই এরকম, কিন্তু সে সবসময় হাসি খুশি বের হচ্ছে। তো আগের দিন হাসপাতালে যখন আগের দিন রাতের বেলা বিকালের দিক থেকে একটা করে স্যালাইন দেয়। যখন স্যালাইনটা দিচ্ছিল আমার খুব 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 কষ্ট হচ্ছিল, মনে হচ্ছে এইরকম কষ্ট আমি 4 বছরে পাইনি, এত কষ্ট হচ্ছিল। আমি খুব কান্না করতেছিলাম যে আমি বাঁচবো না, আমি মনে হচ্ছে মারা যাচ্ছে আর বমি করতেছি। তখন ওই দৌড় দিয়ে কোথা থেকে জানি আসলো, আমি ওই দৃশ্যটা বলতেই পারি না ভাই, আল্লাহ পাক তার ভালো করুক। মানে সে দৌড় দিয়ে আসলো, আমার আম্মা আমার পাশে আছে, আমার আম্মা আমাকে জড়াই ধরে আছে, আর আমার দেবর আমার পাশে বসা। ওই দৌড় দিয়ে আসলো, আসার পরে ওর ঘাড়ে একটা ব্যাগ ছিল, ব্যাগটা বিছানার মধ্যে রেখে দৌড় দিয়ে আমার আম্মার কাছ থেকে আমাকে তুলে নিয়ে সে বলতেছে তোমার কি হয়েছে, তুমি এরকম করতেছো কেন, তুমি মনে সাহস দেখো, আল্লাহর উপর ভরসা রাখো, তোমার কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না বলতেছে আর কান্না করতেছে। আর আমি খালি বলতেছি যে না, আমি বোধহয় বাঁচবো না, আমি মারা যাচ্ছি, আমার খুব কষ্ট হচ্ছে, আমি বাঁচতেছি, আমি মারা যাচ্ছি। আম্মাও কাঁদতেছে, আমার দেবরও কাঁদতেছে। আর ওই আমাকে আম্মার কোল থেকে আমাকে সে ওর বুকে নিল, নিয়ে বলতেছে তোমার কিচ্ছু হবে না, তুমি কিচ্ছু হবে না, এই তো আরেকটা দিন, আল্লাহর কাছে সাহায্য চাও, আরেকটা দিন, কালকেই তুমি ঠিক হয়ে যাবা, এভাবে বলতেছে। আর আমার দেবর বলতেছে ভাই কেন ভাবিকে শোয়াই দে, না ওকে শোয়াই দেবো না, তুই বুঝতেছিস না মাসুদ, ওকে শোয়াই দিলে আরো দুর্বল হয়ে যাবে, তুই বুঝতেছিস না। আর আমার আম্মা বসে বসে ওর কান্না দেখতেছে, আর ওই আম্মাও কান্না করতেছে। তারপর যাই হোক, আমি যখন দেখলাম যে সে খুব ভাঙি পড়ছে, আমি ঠিক আছে তুমি যাও, তুমি সাহস দাও, না হলে আমি যে কিভাবে বেডে শুবো, 4টার দিকে আমাকে আমার বেডে যেতে হবে, তুমি কান্না করো না, এই দেখায় কিন্তু তোমার সাথে আমার শেষ দেখা হচ্ছে বলতেছিল। ঠিক আছে তুমি যাও। তো চলে গেল। যাওয়ার পর আমার আম্মা বলতেছে মা, কত রকম মানুষ পুণ্য করলে এরকম স্বামী পায় মা, আমি দেখলাম। এভাবে বলতেছেন মা, আমি কি বাঁচবো মা, তার একটা অর্গান নিয়ে কিছু হয়ে যায়, সেক্ষেত্রে আমার কি হবে মা, তার বাবা মা তাকে কি বলবে, তোমাদেরকে বা কি বলবে, মানুষের ছেলের কি হবে, যেগুলো বলিস না মা, সুস্থ হয়ে যাবে। তারপর যাই হোক, রাতের বেলা সে ওই বেডের থেকে আমাকে ফোন করতেছে, তুমি কি ঠিক আছো? জি ঠিক আছি। তো দেখি ভিডিও কল দাও তো, একটু দেখি তোমাকে। না দেখতে হবে না, আমি ঠিক আছে, কিন্তু আমি খুব কষ্ট পাচ্ছি, আমার খুবই কষ্ট হচ্ছে। পরের দিন যখন সকালবেলা আমাদেরকে ওটিতে নিয়ে যায়, ভোর 4টার দিকে আমাকে গোসল করাইলো, ওকে ওর রুমে গোসল করায় নিয়ে যাচ্ছে। আমার তখন কোনো মানে নাই, আমি শুধু দোয়া পড়তেছিলাম, আমার চুপচাপ ছিলাম, আমার কান্নাও বের হচ্ছে না, কিছু না।
আমাকে নিয়ে গেল। আমি যে দেখি ওর রুম থেকে ওকে নিয়ে গেছে, ওটিতে নিয়ে যায়, ওটির আগেই নিয়ে গেছে, আগের রুমে। আমার বাবা দাঁড়ানো, ওর ভাই দাঁড়ানো, আমার মা দাঁড়ানো। সে আমার বাবাকে বলতেছে, বাবা কোনো টেনশন নেবেন না, বাবা তো আপনি কোনো টেনশন নেবেন না, আমরা ঢুকবো আর বের হবো, দেখবেন আমরা ঢুকবো আর আমার দেখবো খুব কান্না করতেছে, আম্মা কান্না করতেছে, বলতেছে মাসুদ তুই কান্না করতেছিস কেন? আমি শুনতেছি কিন্তু, মাসুদ তুই কান্না করতেছিস কেন? দেখবি তোর ভাবি আর আমি একসাথে বের হয়ে আসবো, কিচ্ছু হবে না, বোকা, আমরা তো ভালো কাজে যাচ্ছি, আমরা কি কোনো খারাপ কাজ করতেছি? হসপিটালে যাচ্ছেন প্রিয়তম স্বামী তার কিডনি ডোনেট করার জন্য, যাতে করে তার ভালোবাসা মানুষটা বেঁচে থাকে, আর উনি যাচ্ছেন সেই কিডনি প্রতিস্থাপনের জন্য। কি অদ্ভুত সুন্দর ভালোবাসা, ভালোবাসার এই রং কতকাল এই স্টুডিও দেখেনি, কতকাল স্টুডিও ছটপট করেছে, আহাজারি করেছে, দীর্ঘ নিঃশ্বাস করেছে প্রেমের এই চমৎকার উপাখ্যান দেখবার জন্য। আজ আমরা সত্যি ব্লেসড, আজ সত্যি আমরা সত্যি কৃতজ্ঞ। নজরুল ভাইয়ের মতো এরকম ফেরেস্তা তুল্য মানুষকে আমরা স্টুডিওর ক্যামেরাতে, স্টুডিওর ক্যানভাসে ধরতে পেরেছি। তারপর ভাবি, তারপরে বললো আমার মা দাঁড়ায় আছে দূরে, আমার মাকে বলতেছে মা আমার সামনে একটু আসেন, মা আমার মাথায় একটু হাত দেন মা। আমার মা মানে আমার আব্বা আম্মা এবং আমার দেবর দুইজনেই কেউ আমাদের ইয়েতে যাচ্ছে না, বেডটার কাছে যাচ্ছে না, দূরে দাঁড়ায় আছে, মানে ওরা কি করবে বুঝতে পারছে না। বলছে মা একটু আসেন মা, আমার মাথায় হাত দিয়ে দেন, মা আসেন না মা। আমার মা গেল, যায় জোর করে মাথায় হাত দেওয়াইলো, ওরে মাথায় হাত দেওয়ার পরে আমাদেরকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে অপারেশন রুমের আগের একটা প্রি অপারেশন রুম থাকে, ওখানে দুজনকে রাখে আমাদেরকে বেল দিয়ে বাঁধে দিছিল। দেওয়ার পর বলতেছে যে আপনারা নিজেদের মধ্যে একটু কথা বলেন। সে হাতটা বের করলো তার থেকে, বেড থেকে হাত বের করে আমার পেটটা ধরলো, ধরে বলতেছে তুমি আমাকে মাফ করে দিছো। আমি বলছি তুমি কি বলতেছো, আমি তোমাকে মাফ করে দিবো? বলতেছে তুমি মাফ করে দিও, তুমি আমাকে, আমার কোনো ভুল হলে মাফ করে দিও। বলতেই এই কথাটা শুধু বলছে, এমন সময় ডাক্তার আসে বলতেছে তাসমিন তোমাকে তো আমরা নিয়ে যাব। সে আমার বিছানাটা টানে ধরছে আর আমার দিকে তাকায় আছে। আমি কই আল্লাহ কোন বিপদে যাচ্ছি। আমাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আমি তো চোখ বন্ধ করে আছি। পরে আর কি হয়েছে বলতে পারি না। পরে তো ওর অপারেশন, ওকে জ্ঞান ফিরছে, ও আগে চলে আসছে। ওর 2টা 2:30টার দিক বের করছে, আমাকে বের করছে 4:30টায়। 4:30টায় বের করছে। বের করার পরে আমার মানে প্রথম আমার বাবা ওকে ওয়ার্ডে দিয়েছে, আমাকে আইসিইউতে নিয়ে যাবে। পরে আমার বাবা আমাকে ডাকতেছে, ডাক্তার বলতেছে যে তুমি কি তাসমিনের বাবা? জি আমি তাসমিনের বাবা। এই যে তাসমিন কথা বলো। পরে বলতেছে যে মা মা করে ডাকতেছে আমার বাবা। আমি চোখ খুলে বলতেছি আব্বা, ওকে আমি লম্বু বলে ডাকি। আব্বা লম্বু কেমন আছে? আমি বলি আব্বা লম্বু মা ভালো আছে মা, তুমি টেনশন নিও না, ভালো আছে। এভাবে বলতেছি। তো ওর রুমের ওয়ার্ডের কাজ দিয়ে আমাকে আইসিইউতে নেবে। তখন আমার আব্বা বলতেছে ডাক্তারকে, স্যার আমার মেয়েটাকে একটু আমার জামাই দেখতে চাইছে, বলছে যে বাবা অপারেশনের পর যখন একে নিয়ে যাবে এদিক দিয়ে আমাকে একটু দেখাই নিয়ে যাবেন। তো বলতেছে না ওকে তো ওখানে ঢুকানো যাবে না, ইনফেকশন আসতে পারে, ওকে আমরা ইয়েতেই নিয়ে যাবো, আইসিইউতে নিয়ে যাবো। পরে আইসিইউতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমি আবার মানে জ্ঞান নাই, আমার মানে ইয়ে ছিল, তন্দ্রা ছিল। ঘুমের ঘরে রাত 10টার দিক ডাক্তার ডাকতেছে, তাসমিন তাসমিন। চোখ খুলে দেখি ডাক্তারকে বলতেছি স্যার আমার হাজবেন্ড। তুমি টেনশন নিও না, তোমার হাজবেন্ড সুস্থ আছে। পরের দিন সকালবেলা অপারেশনের জাস্ট পরের দিন সকাল 6টায় আমি দেখি আমার আইসিইউর পাশে কাছের জানালা আছে, জানালার দিকে ধারে দেখি আমার বর দাঁড়ায় আছে, আমার হাজবেন্ড দাঁড়ায় আছে। পরের দিন সকালেই চলে আসছে। আসার পরে সে নাচতেছে, আমি তো বেডে ওখানে আবার একটা সিস্টেম সুন্দর যে অপারেশনের পরের দিন সকালবেলায় হাঁটায়, আমাকে উঠায় হাঁটাইছে। হাঁটানোর পরে আমি দেখি আর আমি খুব হাঁটতে পারছিলাম না, ভয় পাচ্ছিলাম যে আমি বেডে শুয়ে দেন। পরে বেডে শুয়ে দিছে, দেখি ওই আমার দাঁড়ায় আছে, ওই আমার দেবর আরো 2-1 ভাই ছিলেন দাঁড়ায়। সে না তারও তো অপারেশন আগে, মানে তার ঠিক পরের দিন সকালবেলা তাকে দেখার জন্য গ্লাস দিয়ে দেখতেছে আর আমাকে দেখে সে নাচতেছে, হাত উঠায় নাচতেছে। বলছে তুমি কোনো টেনশন করো না, আমি একদম সুস্থ আছি, তুমি টেনশন করো না, আমি সুস্থ আছি, তুমি তোমার বুঝতে পারছেন তো যারা পরে জয়েন করেছেন, কিডনি ডোনেট করেছেন এই মানুষটি তার ভালোবাসা মানুষটিকে বাঁচানোর জন্য। তার খেয়াল, তার পেন, তার কষ্ট কোনো কিছু তার কাছে ম্যাটার করে না। ঘুরে ফিরে তার চাওয়া একটাই, আমার ভালোবাসা মানুষটা বেঁচে আছে তো। এবং তাকে আশ্বস্ত করার জন্য আইসিইউ রুমের পাশের গ্লাসে দাঁড়িয়ে তাকে দেখছে এবং তাকে বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করে, নাচের ভঙ্গি করে তাকে এন্টারটেইন করার সাহস দেওয়ার চেষ্টা করছে। তারপর ভাবি
তখন আসতেছে, তখন আমি বললাম যে, তখন আমি ডাক্তারকে রিকোয়েস্ট করতেছি, স্যার আমার হাজবেন্ডকে আমার কাছে একটা বার আসতে দেন। না তাসমিন, তোমার এই কথাটা আমরা রাখতে পারছি না। আমি বলছি, স্যার একটা বার আসতে দেন, সে তো জানলার ওপাশে আছে। না আসা যাবে না, তুমি আইসিইউতে আসো, তোমার ইনফেকশন হবে, ও সুস্থ আছে। আর ডাক্তার এসে বারবার, মানে ডাক্তাররাও কখনো ওই হাসপাতালে বাংলাদেশের কোনো পেশেন্টের স্বামী কিডনি ডোনেট করে নাই, আমারটাই ফার্স্ট। তারা এত অ্যাপ্রিসিয়েট করতেছিল যে এই ঘটনার সাথে তারাও অভ্যস্ত না, পরিচিত না। না, আর আমার এত কিডনি ট্রান্সপ্লান্টেশন তারা করে, এত প্রতিস্থাপন, তারপরও তারা অভ্যস্ত না যে স্বামী এসে স্ত্রীর জন্য কিডনি ডোনেট স্ত্রীর জন্য করছে। kidney donate শুধু তাই করতেছে। না, ওখানে নার্সরা ভিতরে ভিতরে গল্প করতো। এবং তাজমিনকে মানে গল্প করতো, তাজমিন সেটা বুঝতো, আমার মিসেস বুঝতো যে আমাকে নিয়ে গল্প করতেছে। ও বাংলাদেশ থেকে একজন পেশেন্ট আসছে, কি পরিমাণ কেয়ারিং। হাজবেন্ড তার ডোনেট করছে স্ত্রীকে, তারা গল্প করতেছিল এবং আমার মিসেস সেগুলো গল্প শুনতেছিল। ভাবি, তারপর আজ শুধুই আপনার দিন, এই মানুষটাকে নিয়ে বলার, পুরো বিশ্বকে এটার সাক্ষী হয়ে থাকার। ভাবি প্লিজ বলুন তারপর। তারপর তো ওই আসতেছে, নাচতেছিল, নাচার পরে ওকে হাসপাতালে বেশি দিন রাখে নাই। ওই একদিন অপারেশনের আগের দিন ভর্তি হয়েছে, অপারেশনের দিন, অপারেশনের পরের দিনই ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পর ও চলে গেছে, বাসায় চলে গেছে। কিন্তু ডাক্তার ওকে রেস্ট করতে বলছে, তার তো ব্যথা ছিল। একটা মেয়ে মাত্র প্যারাসিটামল সে খাইছে, সে মানে খুব স্ট্রং লোক ছিল, তো মেডিসিন খাইতো না, প্যারাসিটামল, প্রচুর ব্যথা ছিল। তো সে প্রত্যেকটা দিন, আমি যতদিন আইসিইউতে ছিলাম 7 দিন ছিলাম, প্রত্যেক দিন 2 বার করে আসতো। সে পেট এরকম কুকড়া করে ধরে আসতো আমার কাছে, আসে, সে জানলার পাশে থাকতো, দাঁড়ায় থাকতো, তুমি ঠিক আছো? আমি ঠিক আছে। তুমি আসছো কেন? আব্বা তো আসছে, মাসুদ আসছে, তুমি আসছো কেন? না, তুমি কিভাবে আসছো, ওদের কথা আমি বিশ্বাস করতে পারি না, তুমি ঠিক আছো কিনা সেটা দেখতে আসতো। আমি খালি দেখতাম যে আল্লাহ, মানুষ, আমি আসলে কি আমি পূর্ণ মানে কোনো কিছু মানে বেশি আল্লাহর কাছে কি ভালো মানুষ নাকি সে মানুষ? আমি কোন পুরস্কার এটা পাইলাম, খুঁজে পাইতাম না। আর আমার কাছে শুকরিয়া আদায় করতাম যে হি আল্লাহ, আমার জন্য সবাই আসলে খুব করছে। আমার স্বামীর তুলনা তো অতুলনীয়, কিন্তু আমার ফ্যামিলি বলেন সবাই করছে। আর আমার অনেক 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 দোয়া পেয়েছি আমার স্টুডেন্টের, আমি বাবা মা আমার খুব দোয়া ট্রান্সপ্লান্ট পেয়েছি। পরবর্তী আমার শ্বশুর আমার জন্য, আমি সত্যি কথা, আমি নিজেকে ধন্য মনে করি। আমার শ্বশুর শাশুড়ি যেভাবে নামাজে পড়ে, যেভাবে আমার জন্য দোয়া করতো, কেঁদে কেঁদে দোয়া করতো, যে আমি সত্যি আমি এটা কখনো ভুলতে পারি না। মাঝে মাঝে চিন্তা করি, হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ি ওই সময়টার সময় আমাকে যেভাবে প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত আমার জন্য যেভাবে দোয়া করতো, আমি মনে হয় যে তাদের আশীর্বাদে হয়তো বা আমি একটা মানে অনেকটি সোয়াবের অধিকারী হয়েছি। এত রকমের দোয়া করতো আমার জন্য, সবসময় দোয়া করতো। আমি দেখতাম নামাজে পড়ে তারা সবসময় আমার জন্যই দোয়া করতো। ওনার মেয়ের জন্য যতটা না দোয়া করতো, তার থেকে আমার থেকে এখন জোরে জোরে সে ভোরে ফজরের নামাজ থেকে শুরু করে প্রতিটি ওয়াক্তে তারা আমার জন্য খুব ভাবে। অনুষ্ঠান একদম শেষের দিকে চলে এসেছি। আপনার পুরো বিশ্বকে, বাংলাদেশের প্রত্যেকটা কর্নারে আমাদের এই ফ্রিকোয়েন্সি থ্রু দিয়ে তো অবশ্যই আমাদের ভয়েস পৌঁছে যাচ্ছে। আজকের সত্যিকার অর্থেই ঢাকা FM 90.4 এর ইথারে ভাসবে এই ভালোবাসার দারুণ এক উপাখ্যান। এই ভালোবাসা মানুষটাকে নিয়ে যা যা বলতে মন চায়, যা যা আপনার রিয়েলাইজেশন ছিল এই সময়টাতে, এবং ফাইনালি আপনি যখন কিওর হলেন এই কিডনি প্রতিস্থাপনের পর, আপনার স্বামীর দেয়া কিডনি প্রতিস্থাপনের পর, আপনার জন্য যা ভিতরে কাজ করে, হয়তো অনেক কথা এখনো প্রিয়তম ওই মানুষটিকে বলাও হয়ে ওঠেনি, যা যা বলতে চান, দ্য মাইক্রোফোন ইজ ইয়ার্স। আপনি বাকি সময়টা শুধুই এটা কন্টিনিউ করুন, তারপর আমরা হয়তো অনুষ্ঠান শেষ করে নিয়ে আসবো। ভাই প্লিজ বলুন। আসলে আমার বলবো কি, বলার মতো কথাই আসলে বুঝতে পারছি না কি বলবো। কিন্তু আমার স্বামীর মতো আসলে কি বলি আর, সে অনেক 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 ভালো মনের একটা মানুষ, অনেক ভালো মনের মানুষ, এবং সে স্যাক্রিফাইস এত 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 করতে পারে যেটা বলার মতো না। আর আল্লাহ তাআলা তাকে অনেক 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 ভালো রাখুক, অনেক ভালো মানুষ করে আরো তারা ভালো ভালো কাজ করার সুযোগ দেয়। শুধু সে আমার জন্য যেটা করছে সেটা তো অতুলনীয়, সেটা মানে সেটা তো কল্পনাও করা যাবে না যে কেউ কাউকে অর্গান দেয়, এটা মানে দেয় নিজের আত্মীয় স্বজনরা দেয়, কিন্তু সে আমার স্বামী। আমি বিশ্বাস করবেন কিনা জানি না ভাই, আমি অপারেশনের বেডে যাচ্ছি, তারপর আমার বিশ্বাস হচ্ছে না যে আমাকে কি, আমি কি অপারেশন হচ্ছে। আমি সবসময় ভয় কাজ করছি, কেন দেবে সে, মানে এই হিসেব আপনি অপারেশনের বেডে গিয়ে মিলাতে পারতেছেন না। খেয়াল করুন কথাটা আসলে দিস ইজ দ্য রিয়েলিটি অ্যাকচুয়ালি, এটাই বাস্তবতা। আমি বাংলাদেশে যখন আসি তখন অনেক লোক তাকে বলছিল যে তাজমিন, তোমাকে তো তোমার হাজবেন্ড আসবে না, ওখানে আমি ডায়ালাইসিস যখন দেখি তোমার আসবে না, দেখবা উনি আর আসবে না। মানুষ তো ওইভাবে দেখে অভ্যস্ত, তাই মানুষের দোষ নাই, মানুষ তো ওইটাই বলবে। এবং আপনি নিজেও, আমি ওই সময়ও আসলে এমন মেন্টালি ইয়েতে ছিলাম
সারাক্ষণ কান্না করতাম আর ওকে খুব রাগ দেখাইতাম যখন সে বাংলাদেশে ছিল, তুমি আমাকে এখানে কোথায় রাখি গেলা, তুমি আসবা না, তুমি আসবা না। ওই চুপচাপ থাকতো, কাকে তুমি আমাকে সময় তো দিবা, আমাকে কাজগুলো গুছাইতে তো দিবা। কিন্তু সে রিটায়ারমেন্ট ছিল, কিন্তু অপারেশন হচ্ছে, স্বামী প্রস্তুত নিজের কিডনি দেওয়ার জন্য, বউ প্রস্তুত কিডনি প্রতিস্থাপনের জন্য, তখনও ভরসা করতে পারছেন না। আচ্ছা, কেন দিবে ও কিডনি? কেন দিবে? আমাকে নিজের জীবনকে থ্রেট করে এত বড় কিডনি কেন দিবে সে? সে কি জন্য দিবে? আমার তো আপনি কনভিন্স না তখন? না, আমি তো কিছুই দিতে পারি না তাকে, আমার কোনো বাচ্চা নাই, কি জন্য দিবে? সে আমার থেকে বেটার কিছু পাবে, তাহলে কেন দেবে সে? তাই তো হয়, এরকম নিঃসন্তান অবস্থায় থাকলে মানুষ চিন্তা করে যেখান থেকে বের হয়ে যাওয়াটা স্বাভাবিক। কেন দেবে সে? আমি হিসাব মিলাইতে পারতাম না, এই হচ্ছে অবস্থা। কিন্তু তারপরেও যখন সে দিল, পরে যখন তার তার ল্যাপারোস্কোপি অপারেশন হয়েছে, তো অপারেশনের ওই ছবিটা সে তুলে রাখছে, কোথায় আমি তো দেখিনি, আমি তো আইসিইউতে ছিলাম। আইসিইউ থেকে যেদিন ভাই বের হই, 7 দিন ছিলাম, 8 দিনের দিন আমাকে আইসিইউ থেকে বের করে দিছে। বের হয়ে দেখি সে আছে, অথচ তার কিন্তু সেলাই তখনও কাটে নাই, এভাবে ধরে আছে, ব্যথার জায়গায় কাটে আছে। এবং আমাকে যখন ওয়ার্ডে দিছে, ওয়ার্ডে দেওয়ার পর আমার আম্মা আছে, ওই আছে। আমি তো তখন মানে আমার 2টা ব্যাগ ক্যারি করতে হয়, একটা ইউরিনের ব্যাগ, একটা ব্লাডের ব্যাগ ক্যারি করতে হচ্ছে। আমার হাজবেন্ড আমার আর তখন এত ইউরিন পাস হইতো যে মানে খুব দ্রুত যাইতে হইতো। সে আমার আম্মাকে বলতো, মানে আমি টয়লেট যাওয়ার সুযোগ পাইতাম না, আমার আম্মাকে বলতো, মা আপনি থাকেন, আপনি পারবেন না, আমি যাই। সে টয়লেটে আমার সাথে যাইতো, যাওয়ার পরে আমাকে পরিষ্কার করে দিত। আমার আম্মাকে সে যেতে দিত না ওই সময়, তথচ তার সেলাই কাটা হয়নি। সে যে কি কষ্ট করছে আমি তখনই বুঝছি যে হায় আল্লাহ, মানুষ দুনিয়াতে এরকম আছে, আল্লাহ তার ভালো করুক। তবে আর আমার সবাই স্যাক্রিফাইস ছিল, আমার বোনদের, আমার বোন জামাইদের, সবাই। আমার বাড়িতে এক ভাই ছিল, সে ভাই আমার বাবার সংসার দেখতো। সে যে কি মানে প্রত্যেকটা লোক প্রত্যেকটা জায়গা থেকে স্যাক্রিফাইস করছে, অনেক স্যাক্রিফাইস করছে। সবারই আল্লাহ তাআলা ভালো করুক, আমাদের জন্য সবাই দোয়া করবেন। অফকোর্স। এবং আপনি চাইলেই বাকি সময় কন্টিনিউ করতে পারেন। এবং কাজল ভাই, সবকিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হয়? এক বিশাল এক অন্যরকম গল্প আমরা শুনলাম। আপনি আসলে অন্য টাইপের মানুষ রে ভাই, আপনাকে মূল্যায়ন করার, আপনাকে পোট্রে করার ক্ষমতা, দুঃসাহস কোনোটাই আমাদের নাই, আপনি অন্যরকম। আচ্ছা, আপনি আমাকে একটা জিনিস বলেন তো ভাই, ভাবি আছে, ঠিক আছে, আমরা নিজেদেরকে একটু মিলিয়ে নিই। প্রতি মুহূর্তে আমাদের মুড সুইং করে। প্রিয়তমা স্ত্রী বা ভালোবাসার মানুষটার জন্য স্যাক্রিফাইস তো দূরের কথা, মেন্টালি ডাইভার্ট হয়ে যায় কোনো একটা অন্য রকম কোনো ষোড়শী রূপসী ষোলকলায় যৌবনোচ্ছটা কাউকে দেখলে সাথে সাথে ডাইভার্টেড হয়ে যায়। এইটাই এখন চলতেছে আশপাশে। আপনি কে ভাই, কোন পৃথিবী থেকে আসলেন যে একজন মানুষের মধ্যে পুরো জীবনটাকে দেখতে পেলেন? ওটা কি দীক্ষা দেওয়া যায়? ওটা কি করলে ট্রান্সপ্লান্ট হয়? আমি জানি, আমি অনুভব করতে পারতেছি কাজল ভাই, আপনি যে বেহেশতি ফিল পাচ্ছেন না এই পৃথিবীতে, এটা যে কত অন্যরকম, এটা আমি টের পাচ্ছি। ওটা আমিও পাইতে চাই, কিন্তু কি করলে আপনার মতো হওয়া যায় যাতে করে ওই বেহেশতি ফিলটা পাওয়া যায়? তাকে জন্ম দিয়েছে তার বাবা মা, কিন্তু কসম খোদা, পৃথিবীতে সত্যিকার অর্থে ভালো লাগার জন্য দ্বিতীয়বার যদি জন্ম দেওয়ার জন্য কেউ দাবি করে থাকে, দ্যাট ইজ ইউ। এবং এটাতে সে কতটুকু ভালো লাগা পেয়েছে আমি কনফিউজড। বাট আপনি যে ভালো লাগা পাচ্ছেন পৃথিবীতে থেকেই, স্বর্গীয় সুখ যে পাচ্ছেন, এটা যে অনন্য সাধারণ, এটাতে পক্ষান্তরে আপনিই কিন্তু জিতে গেছেন আপনার ভালোবাসাকে বাঁচিয়ে দিয়ে। বাট আমরাও হয়তো ওই ভালো লাগাটা পাইতে চাই, কিন্তু ওটার জন্য যে সাধনা, ওটার জন্য ইমানি যে জজবা, ওটার জন্য ভালোবাসার প্রতি স্যাক্রিফাইস করার যে অসম্ভব রকমের চেষ্টা এবং ইচ্ছা, সেইটা করবার ক্ষমতা আমাদের নাই। আমাদের পার্সোনালিটিটা এরকম দৃঢ় চেতনা, একটু দুর্বল প্রকৃতি। যে কোনো সময় আমরা সুইং করি, আমাদের পিং পং বলের মতো শুধু আমাদের মানসিকতা এদিক ওদিক বাড়ি খাইতে থাকি। তা আপনি তো এই পৃথিবী, এই সমাজ, এই দেশ বিলংস করেন, আপনি কেমন এরকম ভাবে তৈরি হলেন কন্ত? এটা কিন্তু আমি লিটারালি আপনাকে কোয়েশ্চেন করতেছি ভাই, আমি বহু বছর এই প্রোগ্রাম করি। আসলে আমি বললাম আপনাকে প্রথমেই যে আমি কখনো ওর মানে অসুস্থতা মুখ এবং তার মানে তাকে সে এক্সপায়ার হয়ে যাবে এই জিনিসটা আমি কখনো আমরা কি বলবো, উনি নিজেই তো কনভিন্স না। কখনো আমি ভাবি বারবার বলতেছে, নিতে পারি না যে সে পৃথিবীতে এক্সপায়ার করে যায়। আমি এটা কখনো নিতে পারি না, আমার ভিতরে নিতে পারি না। এটা হলো আমার
একমাত্র সত্যি আপনি ছিল। আমাকে এই প্রশ্ন উত্তর দেন তাহলে। ভাবি যে কোয়েশ্চেনটা করেছে, শি নট স্টিল ইন কনভিন্স, যখন আপনি convinced- অপারেশন টেবিলে যাচ্ছেন, ছুরি চাকুর নিচে শুয়ে পড়েছেন অলরেডি, তিনিও শুয়ে পড়তে যাচ্ছেন, এখনই প্রতিস্থাপন হবে, তখনও কনভিন্স না কেন? আসলেই তো ইটস এ ফিকিং নর্মাল কোয়েশ্চেন। এটা আসলে আসলে হয়তোবা তাকে তার ও উত্তরের ক্ষেত্রে যদি বলতে হয় হয়তোবা সে হয়তো সেটাই ভাবতেছে যে বর্তমান সমাজের প্রেক্ষাপটে যা হয়। যেটা হয় সেটাই আমার হয়তো হাজবেন্ড আমাকে ব্ল্যাকমেল করতেছে কিংবা আমাকে দিবে না, একটা মিথ্যা এটাই মিথ্যা- নর্মালি দেখে অভ্যস্ত, মিথ্যা আশপাশে আশ্বাস মানুষজন দিচ্ছে। এরকমই বলছে, হয়তোবা সেও তাই দেখে অভ্যস্ত। সেই সেটা দেখে অভ্যস্ত বলে হয়তো তার ভিতর থেকে সেটা বলছে। কিন্তু আমি আমার প্রথম থেকে আমি ডিটারমাইন্ড ছিলাম যে আমি যে কোনো মূল্যেই তাকে সুস্থ করে তুলবো। এতে যদি আমার কিডনি দিতে হয়, এর চেয়েও যদি বড় কোনো স্যাক্রিফাইস করতে হয়, আমি করতে রাজি ছিলাম তখন। আপনার মতো একজন সুদর্শন মানুষ, আপনার মতো এরকম মানে পুরুষের পৌরুষালী লুক যেমন থাকা উচিত, এমন একজন মানুষ, তবে যেটা একটা জিনিস আমি কিডনি ডোনেট করার পরে যে সত্য এটা যে একটা মানে খুব অনন্য সাধারণ একটা কাজ হয়ে গেছে। আমি আসলে কিডনি ট্রান্সপ্লান্টের আগ পর্যন্ত বুঝি নাই, কিন্তু ট্রান্সপ্লান্ট পরে আমি সেটা অনুধাবন করতে পারছি, যখন বিভিন্ন লোক যারা আমার সংস্পর্শে আসছে তারা সবাই বলছে যে সত্যি তুমি একটা এটা অনেক বড় কাজ করছো। ব্যাপার ভাই। কিন্তু গুরু আমি কখনো মানে আমাকে গুরু বলে লজ্জা দিয়েন না ভাই। আমি আমার কখনো ভাবি নাই আপনার যে পায়ের আমি- ওই মোজারও যোগ্য না আমি, কসম খোদা। আমি তো আমাকে চিনি, তাই না? আমি যখন আপনার আদলে নিজেকে ফেলতেছি, আপনার ছাঁচে নিজেকে ফেলতেছি, আপনার যে জুতার পরার আগে যে মোজাটা পরেন, সেই মোজাটারও যোগ্য আমি না। আই বিলিভ মি। আপনার মতো সুদর্শন একজন মানুষ, এরকম একজন সত্যিকারের পৌরুষ দীপ্ত লুক বলতে যেমন বোঝায়, এমন একজন মানুষ যে চাইলেই তার পৃথিবীটাকে নতুন করে সেকেন্ড ইনিংস শুরু করে দিতে পারত, কিন্তু তার কাছে তো অনেক বেশি ইম্পর্টেন্ট তার ভালোবাসা। সেই যে ছোটবেলায় মনোযোগ দিয়ে যখন লক্ষ্য করেছিল তার ভালোবাসার মানুষটিকে, সে ভালোবাসা আবার নতুন করে কার কাছে ইনভেন্ট করতে পারবে? হে তো ঐশ্বরিয়া বচ্চনের মধ্যেও পাওয়া যাবে না, বা ক্যাটরিনা কাইফের ভিতরেও পাওয়া যাবে না। এটা তো সে তার ভালোবাসার মানুষ ছাড়া আর কোথাও পাবে না। সেই যে দিনাজপুরে থাকা ওই লক্ষ্মী মেয়েটি, যে মানুষটির হাত ধরে ভালোবাসা নামক জিনিসটাকে সে কাছ থেকে দেখতে, জানতে এবং বুঝতে শিখেছে। হাজারবার জন্ম নিলেও তো অনেকেই তৈরি হবে, কিন্তু সেই মানুষটা তার পৃথিবীতে আসবে না। আপনার মতো এই রকম টাইপের মানুষ যারা, কাজল ভাই, দ্য ওয়ান উইমেন ম্যান, একজন মানুষের মধ্যে গোটা পৃথিবী দেখতে পারে, তারা সত্যি ব্লেসড। আখেরে কিন্তু আমাদের চাইতে যারা আমরা এদিক ওদিক পিং পং বলের মতো বাড়ি খাচ্ছি প্রতিনিয়ত, একটু এদিক ওদিক হলে এই পার্টনারকে হয়তো সেপারেট করে দিচ্ছি, আমাদের চাইতে আখেরের দিন শেষে কিন্তু সবচেয়ে বেশি ভালো থাকে আপনারা, আপনাদের মতো মানুষজন। এবং আমার মনে হয়, বিশ্বাস করে আমি বলেছি, আপনি মনে হয় স্বর্গীয় সুখ এখানে বসেই পাচ্ছেন। এই 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 আপনার নিজের কিডনি আপনার প্রিয়তমা স্ত্রীকে দান করার পর, এবং সে যখন বেঁচে আছে, সে যখন ভালোভাবে চলছে, ফিরছে, হাসছে, ঘুরতেছে। সত্যি আমাকে খুব ভালো লাগে যখন সে এইভাবে চলতেছে ফিরতেছে, আমাকে খুবই ভালো লাগে। আমার সত্য কথা, আমাকে খুবই ভালো লাগে। আমি তোর সঙ্গে অনেক দুষ্টুমিও করিয়ে নিয়ে যে তুমি তো ভালো আছো, মানে খুব খুনসুটি সবসময় চলে। আমাকে এ খুবই প্রশান্তি ভালো লাগে। অন্যরকম, রাইট? হ্যাঁ, আমার সত্যি অসাধারণ। মানে আমি এটা আপনাকে বলে বোঝানো যাবে না যে আমার কতটুকু ভালো লাগে যে সে সুস্থ আছে, সে সুস্থভাবে চলতে পারতেছে। শুধু তাই না, আমি এখনো লক্ষ্য করি যে সে যদি একটু কোনো রকমের অসুস্থ হয়, আমি জানি না এই ফিলিংসটা আমার কেন আসে, আমারও প্রশ্ন যে সে যদি একটু জ্বর কিংবা সর্দি বা কাশি নিয়েও যে এখনো সে যদি উপস্থিত হয় কোনো কারণে, আমি সঙ্গে সঙ্গে মানে সবসময় তাকে ফোনে কিংবা টেক কেয়ার যে কোনো রোগে ডাক্তার, আমি সবসময় প্রস্তুত থাকি। আমি রিসেন্টলি শুনে আরও আশ্চর্য হবেন, করোনা ভাইরাস খুব মারাত্মক আকার ধারণ করছি। এর মধ্যে আমি যেহেতু একটা মারাত্মক আকার ধারণ করছি, এর মধ্যেই আমি তাকে নিয়ে অলরেডি একটা ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে ফেলছি যে ইনকেস যদি কোনো রকমের একটা দুর্ঘটনা ঘটে যায়, তো আমি যেন সেই সুবিধাটা পাই। অ্যাডভান্স তার জন্য আমি করে রেখে দিছি। মানে আপনার মানে এর জীবনের আগে আমাদের একবার করোনা ভাইরাস হয়েছিল, দুজনে আবার হাসপাতালেও ছিলাম গত রোজাতে। আল্লাহ অনেক পরীক্ষার ভিতর দিয়ে পরীক্ষায় ও আমাকে বলতো, যেদিন আমার ধরছে সেদিন সে আমার আলাদা, আমরা বিছানায় আছি 2 রুমে, সে আমার কাছে এসে বলতেছে, কেন আল্লাহ তোমাকে দিল?
আমি কাতরাচ্ছে, ওই কিন্তু খুব অসুস্থ, বলতেছে ইয়া আল্লাহ তুমি আমাকে আর কত পরীক্ষায় ফেলবা, পরীক্ষায় কি আমি ছাত্র তার ছাড়া আর যে কেউ অসুখ, নাই না। সেটা ব্যাপার আর না। সে বলতেছে আমি আর তোমাকে বাঁচাইতে পারলাম না, নিজের অঙ্গ দিয়ে তোমাকে বাঁচাইলাম, আমি বোধহয় তোমাকে আর বাঁচাইতে পারলাম না। আমি বললাম তুমি যাও ওই ঘরে যে শুয়ে থাকো, আমি সুস্থ হবো, আল্লাহ আমাকে কখনো, যেহেতু এত বড় বড় বিপদ দিচ্ছে, আল্লাহ আমাকে রক্ষা করবেন, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি ঠিক হয়ে যাবো, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবো। কাজল ভাই কি মনে পড়ে বলেন তো, এই যে তার জন্য যে এত পাগল, এই যে পাগল বলা শব্দটা যাচ্ছে না, নেশার মতো একটা অ্যাডিকশনে পেয়ে বসছে আপনাকে, একদম অ্যাডিকশন, কোন বিশেষ দিকগুলো তার মনে পড়ে? আসলে কোনো বিশেষ দিক আমি সেটা বলতে পারবো না। তার নিষ্পাপ মুখ বা তার কোনটা, কেন নাকি আপনি যে ভালোবেসেছেন ওই নেশা থেকে আপনার মুক্তি নাই? আমি সেটা আসলে আমি আমার ফিলিংসটা ওইভাবে কাজ করে যে সুস্থ থাকুক, সে ভালো থাকুক, সে সবসময় আমার পাশেই থাকুক এবং খুব ভালোভাবে থাকুক, এটাই আমার সবসময় কাম্য, যে কোনো মূল্যে সে ভালো থাকুক। অনুষ্ঠানের একদম শেষের দিকে আমরা চলে এসেছি, অনুষ্ঠান শেষ করব, বাট আপনাদেরকে আমি যে প্রমোশনাল টেক্সটে উল্লেখ করেছিলাম যে আপনারা নিজেদের জীবনটাকে একটু মিলিয়ে নিন, নিজেদের লাইফস্টাইলকে একটু মিলিয়ে নিন। প্রতি মুহূর্তে যারা আমরা নিজেদের ভালোবাসার মানুষকে দাবি করি যে আমি বেস্ট, আমি আমার ভালোবাসার মানুষের জন্য এতটুকু করতে পারি, চাইলে আজকে মিলিয়ে নিতে পারেন যে আপনি আপনার ভালোবাসার মানুষের জন্য সর্বোচ্চ কতটুকু করতে পারেন, যেমনটা বলছিলেন কাজল ভাই, যেমনটা বলছিলেন কাজল ভাইয়ের প্রিয়তমা স্ত্রী। সো বহুদিন পর ভালোবাসার বাংলাদেশের স্টুডিও ঢাকা 90.4, স্পেশালি ভালোবাসার বাংলাদেশের আজকের আয়োজন দারুণ কিছু এক্সপিরিয়েন্স করলো। সো অনেক কৃতজ্ঞতা, অনুষ্ঠান শেষ করছি। আমি তার আগে যেহেতু কথা দিয়েছিলাম যে গত অনুষ্ঠানে সর্বোচ্চ যিনি শেয়ার করেছেন আমাদের এই পোস্টটি, তাকে আমরা স্ট্রিমিয়ারের থ্রুতে কানেক্ট করব, এবং আজকের পোস্টটি সবচেয়ে যিনি শেয়ার করছেন বেশি, তাকেও আমি চেষ্টা করব আমরা স্ট্রিমিয়ারের থ্রুতে কানেক্ট করতে। সেই ফাঁকে আমি চাইবো যে একটু কমেন্ট সেকশনে যেতে, আমি একটু অনুরোধ করছি আমার সেলফোনটা একটু নিয়ে একটু কমেন্ট সেকশনে যাই, যেখান থেকে আমি হয়তো কিছু কিছু কমেন্ট নিয়ে আসতে চাই, যাতে করে কাজল ভাইয়ের কাছে কোনো জিজ্ঞাসা থাকতে পারে, ভাবির কাছে কোনো জিজ্ঞাসা থাকতে পারে, সেই বিষয়গুলো শুনবো। তার আগে একটু অফিসিয়ালি আপনাদের ক্লোজিং নোটটা নিতে চাই, যদি আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে বা আপনার পরিবারের লোকজন বা আপনার প্রিয়তমা স্ত্রীকে, কাউকে, সবাইকে উদ্দেশ্য করে যদি কিছু বলতে চান বলতে পারেন। সবার উদ্দেশ্যে আমি বলবো, আপনাদের প্রতিটি লোক তার প্রিয়তমাকে যতটুকু পারেন আপনাদের সর্বাত্মক সাহায্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, তাদেরকে ভালোবাসুন, একটা বন্ধুর মতন আচরণ করুন এবং সুখে শান্তিতে থাকুন আপনারা। একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে ক্লোজিং নোট আমি বলতে চাই, আসলে আমার ওই সময় ওই মুহূর্তে যারা আমার পাশে ছিল, আমার বোন জামাই, আমার ফ্যামিলি সবাই, আমার প্রতিবেশীরা, আমার আত্মীয় স্বজন, আমার শ্বশুর বাড়ির লোকজন, সবাই আমাকে যেভাবে সাপোর্ট করছে, যেভাবে ভালোবাসছে, আমি সবার প্রতি কৃতজ্ঞ। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন, সে যেন আরো অনেক দিন ভালো থাকে, সুস্থ থাকে, আমরা দুজনে একসাথে থাকতে চাই, সবার জন্য দোয়া রাখবেন। আর সবাই, আমার মনে হয় জীবনটা খুব বেশি দিনের নাও, খুব অল্প সময়ের, যে কোনো মুহূর্তে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে চলে যেতে পারি। অর্থাৎ যেটুকু সময় থাকবো আমরা, সেটুকু সময় সবার প্রতি সবার সহানুভূতি যদি থাকে, একটু স্যাক্রিফাইস মন মানসিকতা থাকে, তাহলে হয়তো সুন্দরভাবে জীবনটাকে কাটানো যাবে। এটাই, আর কিছু বলার নাই। সবাই ভালো থাকবেন। আমরা এই ফাঁকে জানিয়ে রাখি যে গত অনুষ্ঠানে সর্বোচ্চ যিনি শেয়ার করেছিলেন তার নাম মেঘ চৌধুরী। মেঘ চৌধুরীর প্রেজেন্স আমরা কমেন্টসে, সর্বোচ্চ শেয়ারিং এ, সবকিছুতে আমরা দেখতে পাই। বাট উই আর সো আনফরচুনেট, মেঘ চৌধুরী বলছিলেন, যোগাযোগ করছিলেন দেশের বাইরে থেকে, অনলাইনে আমরা স্ট্রিমিং অ্যাডের মাধ্যমে কোনোভাবেই তাকে কানেক্ট করতে পারছি না। উই জাস্ট ট্রাইং, বাট কোনোভাবেই কানেক্ট করতে পারছেন, এটা আমাদের জন্য দুর্ভাগ্যের। বাট আমরা অনুরোধ করব যে যারা সর্বোচ্চ শেয়ার করতেছেন, উদ্দেশ্য তো একটাই, যে অনলাইন আমাদের সাথে কানেক্টেড থাকতে, স্ট্রিমিং থ্রু দিয়ে আপনাদের সাথে আমরা এই ফ্রেম, ভালোবাসার বাংলাদেশের ফ্রেম শেয়ার করতে চাই। সো তারই অংশ হিসেবে আপনারা প্লিজ অনলাইন এই কানেক্টিভিটিটা রাখবেন, যাতে করে আমরা যখন কানেক্ট করতে চাইবো তখন আপনাদের কানেক্ট করতে পারি। আগামী পর্বে অবশ্যই দেখা হতে যাচ্ছে ভালোবাসা বাংলাদেশ ঢাকা FM 90.4 এর এই একই আয়োজনে। অ্যান্ড অফকোর্স তখন আমরা যিনি আজকে সবচেয়ে বেশি শেয়ার করছেন তাকে আমরা স্ট্রিমিয়ারের থ্রু দিয়ে কানেক্ট করতে চাই। প্রচুর টেক্সট আসছে, যে টেক্সটগুলো আমরা পরবর্তীতেও পড়ি। তার আগে বলে রাখি, গুরি অনেকদিন পরে শুনছি, যেমন লিখেছেন সুমন,
আজিজুল লিখেছেন যে একদম ঠিক 11টায় কেন শুরু হয়ে যায় না, ওই 5-7 মিনিট যে দেরি হয় সেটি তিনি চাচ্ছেন না। হ্যাঁ, ব্যাক টু ব্যাক আমাদের প্রোগ্রাম থাকে, আর আগেও একটি প্রোগ্রাম থাকে 11টা পর্যন্ত, তারপরে আমরা ঢুকি। এবং So, গুরু আমরা এই বিষয়টি নিয়ে আজকে কিন্তু একটা দীর্ঘ আলাপ আলোচনা আলোচনা একটা করেছি, সেই কারণে আমি গোল আরো- টেবিল বৈঠক বটে সেটা। বৈঠক বটে। আজিজুলের কথাটা এই টেক্সটটা এই কারণেই পড়লাম যে আমরা কিভাবে অন্য একটি স্টুডিওতে এটা শিফট করতে পারি কিনা, কারণ এখানে একটি প্রোগ্রাম শেষ হয় 11টাতে, তারপর পরে আমরা ঢুকি, এই কারণে হয়তো রেডি করতেও 5-7 মিনিট দেরি হয়ে যায়। আবি লিখেছেন যে গুরু আমার 4 ইয়ার থেকে আপনাদের প্রোগ্রাম শুনছি, সেই কথাটা বলছেন। আর সবাই কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছেন দারুণ এই ভালোবাসাময় গল্পটি বলার জন্য। সেলিম ভুইয়া, নাদিফ, দেন কামরুন নাহার, অনেকেই, মোহাম্মদ রিয়াদ, দেন শফকাত জোয়ারদার, আমি কি ঠিক পড়লাম? ওকে, সৈকত জোয়ারদার, রাজু আহমেদ, দেন জেহরুল আলম চৌধুরী, পলাশ চৌধুরী দীপন, জুনিয়র তাহের বিন মামুন, আদিল এবং অনেকেই, সবাই শুধু প্রেইজ করেছেন এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। এই ভালোবাসার মানুষগুলো যেন এই রকমই থাকে। আমরা অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে আমরা বিদায় নিচ্ছি আপাতত আপনাদের কাছ থেকে। অসম্ভব শ্রদ্ধা আপনাদের জন্য, যেমনটা দেখছিলাম এবং এখন বুঝতে পারি, যখন প্রোগ্রামের শুরুতে আমরা টের পাচ্ছিলাম যে আমরা দূর থেকে দেখছি এবং কি চমৎকার, কি যত্ন করে আপনারা পরস্পরের দিকে তাকিয়ে আছেন। এই তাকানো হঠাৎ করে হয় না, এটা বাংলাদেশের সেরা নায়ক নায়িকাকে নিয়ে আসলেও বা পৃথিবীর সেরা নায়ক নায়িকা নিয়ে আসলেও সম্ভব না, কারণ ওইটা যত নিখুঁত অভিনয় তারা করুক না কেন, তার মধ্যেও বিষয়টা আরোপিত থাকে। আর সাধারণের মধ্যেই তো অসাধারণের বাস, যে কারণেই হয়তো আপনাদের মধ্যে ওই জিনিসটা আমরা পরিষ্কার দেখতে পাই। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা। আপনারা আমাদের স্টুডিওতে এসেছেন, এটা আমাদের জন্য দারুণ পাওয়া। কাজল ভাই, অসম্ভব ভালোবাসা আপনার জন্য, ধন্যবাদ আপনাকে। ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা ভাবি আপনার জন্য, অনেক শ্রদ্ধাবোধ এবং আপনার কাছ থেকে দোয়া চেয়ে নিচ্ছি। সত্যি আমি পা ধরে সালাম করতে পারলে আমার ভালো লাগতো কাজল ভাই, বিলিভ মি, অন্তরের অন্তঃস্থল থেকে বলতেছি, আল্লাহ যেন আপনার মতো মানুষ আরো বেশি বেশি করে পৃথিবীতে পাঠায়। এই পৃথিবীটা কেমন যেন ভেঙে পড়তেছে, আমাদের বহু বছরের পারিবারিক সামাজিক বন্ধনগুলো আলগা হয়ে যাচ্ছে। সব ঠিক হবে, সব সুরে বাঁশি বাজবে, আপনাদের মানুষগুলো যদি একটু পৃথিবীতে বেশি বেশি করে আসে, তবেই ভালোবাসা নামক এই জিনিসটা সত্যি পবিত্র এক জায়গা করে নিবে। আমি বারংবার বলি, স্বর্গের যাররা পরিমাণ ভালো লাগা যদি পৃথিবীতে থেকে থাকে, তার নামই ভালোবাসা। যে ভালোবাসা আপনাদের হাত ধরে, আপনাদের মতো পূজারীর হাত ধরেই একটা প্রাণবন্ত রূপ নেয়। আপনি অনেক ভালো থাকুন, জীবনটাকে অনেক বড় করে বাঁচুন। রাজ্যের দোয়া, রাজ্যের ভালোবাসা, সমস্ত কিছু আপনার জন্য। ভাবি, অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাঁচতে থাকুন এইভাবেই। এবং ভাবিকে বিদায় দিয়ে দাও আমাদের বিশিষ্ট ক্যামেরাম্যান, আমাদের প্রিয় কোঅর্ডিনেটর, অ্যান্ড অফকোর্স মাই কো অ্যাঙ্কার, আজকের বার্থডে বয়। আজকে অবশ্য কালকে 1 ঘন্টা দেরি হয়ে গেছে। জুয়েলের নেতৃত্বে আমরা বিদায় দিচ্ছি আমাদের প্রিয় এই মানুষটিকে, স্পেশালি কাজল ভাই এবং আমাদের ভাবিকে, এবং আমাদেরকে এই স্টুডিওতে আসবার জন্য অনেক 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 ধন্যবাদ। আমরা স্ট্রিমিংয়ে আছি, রাইট? আমাদেরকে সবাই দেখতে পাচ্ছে এবং আমরা এই ফাঁকে বিদায় জানাচ্ছি এই প্রিয় মানুষটিকে। এবং সবার জন্য অনেক অনেক প্রার্থনা, সবাই ভালো থাকুন। দারুণ এক জীবনকে কাছ থেকে আমরা দেখলাম, অসম্ভব ভালোবাসাপ্রবণ মানুষগুলোকে আমরা কাছ থেকে দেখলাম, এবং আমরা চাই যে আগামী সপ্তাহে ঠিক এইভাবে আপনারা আমাদের কাছে আসুন, আমাদের সাথে থাকুন। জীবনের দারুণ দারুণ রূপ, রং এবং বৈচিত্র্য ভালোবাসার বাংলাদেশ ঢাকা FM 90.4 এরই ক্যানভাসে পোট্রে করুক। এবং আজকে সত্যি আমি অবাক হয়েছি, ভীষণভাবে অবাক হয়েছি। একটা মানুষ কি পরিমাণ ভালোবাসতে পারে, একটা মানুষ কি পরিমাণ তার ভালোবাসার মানুষের জন্য স্যাক্রিফাইস করতে পারে। এটি একটি দারুণ ব্যাপার, এটি একটি অন্যরকম ব্যাপার। এই ভালো লাগা নিয়েই আমরা সবাই বাড়িতে ফিরে যাব এবং আমাদের এই পারিবারিক বন্ধনগুলোকে চলুন আমরা ফিরিয়ে নিয়ে আসি। ভালোবাসার নামে যে ধরনের প্রতারণা, যে ধরনের ভণ্ডামির আশ্রয় আমরা নিই, সেখান থেকে ফিরে আসি। আমি নিজে হয়তো আরেকটু চেষ্টা করব, আরেকটু অন্যরকম হওয়ার চেষ্টা করব। এই যে মানুষগুলোকে আপনারা দেখতেছেন, এই যে কি চমৎকার নির্ভরতার প্রতীক হিসাবে প্রিয়তমা স্ত্রীর হাত ধরে প্রিয়তম ওই মানুষটি ভালোবাসার এই রূপ রঙকে কাছ থেকে দেখছে। কি অদ্ভুত, কি অদ্ভুত! যে মানুষটির হাত ধরে জীবনে প্রথম ভালোবাসার দীক্ষা পেয়েছিলেন কাজল ভাই, সেই মানুষটিকে ঘিরে কি চমৎকারভাবে নিজের জীবনটাকে পার করে দিচ্ছেন। যখন জানলেন যে মানুষটি তো আর বাঁচবে না, এই মানুষটি কিডনির প্রয়োজন, নিজের শরীরের কিডনি দিয়ে সেই মানুষটিকে বাঁচিয়ে রেখেছেন। যে মানুষটি একটা বারের জন্য কখনো চিন্তা করেননি যে আমার কি হবে, আমি বাঁচবো কিনা, আমার লাইফটা তো থ্রেটের মধ্যে চলে আসবে।
সে মানুষটি শুধুই ভেবেছেন আমার প্রিয়তম স্ত্রী বেঁচে থাকুক, আমার ভালোবাসার মানুষটি বেঁচে থাকুক। বিশ্বাস করুন, একজন ভালোবাসার মানুষের মধ্য দিয়ে যদি এভাবে ভালোবাসতে পারেন, এভাবে পৃথিবীটাকে একটু বড় করতে পারেন, ভেতরে যে পৃথিবীটা আছে সেটাকে যদি আর একটু বড় করতে পারেন, এর চাইতে ভালো লাগা পৃথিবীতে আর কিছু হতে পারে না। 10 জন মানুষের কাছে যাওয়া যায় ঠিকই, পক্ষান্তরে অনেক বেশি হতাশাগ্রস্ত হওয়া যায়। শুধুমাত্র ভালোবাসা তখনই বিমূর্ত হয় যখন একজনের মধ্য দিয়ে গোটা পৃথিবীকে আপনি দেখবার জন্য মনস্থির করেন। সবাই অনেক ভালো থাকুন, জীবনটাকে অনেক বড় করে বাঁচুন, সেই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি। প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে।